স্যার, আমাদের 5টা ট্রাক জাহিদ আটক করে নিয়েছে। আমাদের কয়েকজন লোককেও মেরে ফেলেছে। আরে রায়হান, এত টেনশন নিও না তো। আর শোনো, রাতুল আছে, তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না। এখন ঠান্ডা হয়ে কফি খাও। এতক্ষণ যারা কথা বলল তারা আর কেউ না, একজন রাজীব চৌধুরী আর একজন রায়হান খান। রায়হান খান হচ্ছে এই কোম্পানির ম্যানেজার আর রাজীব চৌধুরী এই কোম্পানির মালিক। রাতুল হচ্ছে রাজীব চৌধুরীর ছেলে আর জাহিদ হলো রাজীবের জাত শত্রু। রায়হান খানের আরেকটি পরিচয় আছে, সেটা হলো রাজীব চৌধুরীর সবচেয়ে কাছের বন্ধু রায়হান খান। অফিসে থাকাকালীন সময়ে রায়হান খান সব সময় রাজীব চৌধুরীকে স্যার বলে ডাকে। রাজীব চৌধুরী রায়হান খানকে অনেকবার না বলেছে স্যার বলে ডাকতে, কিন্তু রায়হান খান বলে অফিসের সময় কোনো বন্ধু বান্ধব নয়, অফিস শেষে সেই সব কিছু দেখা যাবে, কিন্তু অফিসের ভেতরে এসব চলবে না। ফাঁকা রাস্তার মাঝখানে একটা ছেলে দাঁড়িয়ে হাতে একটা সিগারেট নিয়ে খাচ্ছে। দূর থেকে 5টা ট্রাক দেখা যাচ্ছে। এই ট্রাকগুলো আর কারণ না রাতুলদের। এখানে ছেলেটাও অন্য কেউ না, বরং রাতুল চৌধুরীই দাঁড়িয়ে আছে। রাতুলকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সামনে ট্রাকটা দাঁড়ায়, একে একে পেছনের 4টি ট্রাকও দাঁড়ায়। সামনের ট্রাক থেকে 2জন লোক নেমে আসে। রাতুলের সামনে এসে দাঁড়িয়ে একটা লোক বলে, কি রে, এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর গাড়ি সরা রাস্তা থেকে, আমার দেরি হচ্ছে। তাড়াতাড়ি যেতে হবে, রাস্তা থেকে সরা এটা। এই গাড়িগুলো কার আর কার মাল নিয়ে যাচ্ছিস না জানে? তাড়াতাড়ি যাবি না আজকে? দেখ তোদের জান নিয়ে যেতে পারিস কিনা। রাতুল চৌধুরী কথা শেষ করেই দুটোকে মেরে মাটিতে ফেলে। এটা দেখে আস্তে আস্তে বাকি 4টে ট্রাকের লোক নেমে আসে। রাতুল চৌধুরী একে একে সবগুলোকে মেরে মাটিতে ফেলে দেয়। তখন তার সামনে একটা লোক দাঁড়িয়েছিল। ওই লোকটাকে রাতুল চৌধুরী বলল, তুইও কি ওদের সাথে আছিস যা তোকে মারব না? তুই বরং এদেরকে হসপিটালে নিয়ে যাস। আর শোন, বলেও আমার কাজে বাধা হয়ে দাঁড়াবি না। তোর বস যত বড়ই খেলোয়াড় হোক না কেন, আমার মাথা যদি একবার গরম হয়ে যায় তাহলে তোর বসকে টেনে ছিঁড়ে ফেলতে আমার 2 মিনিটও সময় লাগবে না। কথাটা মাথায় রাখিস। এটা বলে রাতুল চৌধুরী রাজীব চৌধুরীর কাছে ফোন করে বলল, বাবা, এখানে 5টি ট্রাক পড়ে আছে, লোক পাঠিয়ে এগুলো নেওয়ার ব্যবস্থা করো। সব কিছু ঠিক আছে? তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? না বাবা, আমার কিছু হয়নি। আর তুমি ট্রাকের ড্রাইভার পাঠিয়ে এগুলো নেওয়ার ব্যবস্থা করো এখান থেকে। আমি তোমার সাথে একেবারে রাতে দেখা করব। এটা বলে রাতুল চৌধুরী ফোন কেটে দেয়। রাজীব চৌধুরী রায়হান খানের দিকে তাকিয়ে বলল, তোকে কি বলেছিলাম রায়হান, রাতুল সব কিছু সামলে নিবে। এই জায়গাটাতে 5টা ট্রাকের ড্রাইভার পাঠাও। 5টা ট্রাকই আছে ওখানে। রাতুল ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? রাতুল ঠিক আছে, রাতের বেলা বাসায় আসিস। রাতুল, আজকে বাসায় ফিরতে ফিরতে রাত হবে। ঠিক আছে, আমি ট্রাকের ড্রাইভার পাঠাচ্ছি। এটা বলে রায়হান খান ফোন নিয়ে বাইরে চলে যায়। বাইরে গিয়ে কয়েকজন লোককে ফোন করে ওই ঠিকানা দিয়ে বলল ওখান থেকে ট্রাকগুলো যেন গোডাউনে পৌঁছে যায়। লোকগুলো রায়হান খানের কথা মতো তাই জানিয়ে বেরিয়ে পড়ে ট্রাকগুলির উদ্দেশ্যে। রায়হান খান এবং রাজীব চৌধুরী অফিস শেষ করে বাসায় চলে আসেন। তাদের বাসা পাশাপাশি, সেজন্য তারা একসাথে আসা যাওয়া করে। আসার সময় রায়হান খান জিজ্ঞেস করলো, রাতুল কোথায় আছে এখন তুই জানিস? ওর খোঁজ নেওয়াটা দরকার ছিল না? তুই মনে হয় কোনো কিছু ভুলে গিয়েছিস। আজকের তারিখটা মনে করে দেখ আর ভাব রাতুল কোথায় যেতে পারে। কিছুক্ষণ চিন্তা করে রায়হান খান রাজীব চৌধুরীকে বলল, ছেলেটার মনে অনেক কষ্ট রে। তেমন কি কেউ নেই যে ছেলেটা মনের কষ্ট দূর করবে? ইনশাআল্লাহ সব কিছুই ঠিক হয়ে যাবে একদিন, শুধু সময়ের অপেক্ষা। তারা চলে আসে বাড়িতে। রাজীব চৌধুরী চলে যায় রাজীব চৌধুরীর বাসায় আর রায়হান খান চলে যান ওনার বাসায়। রায়হান খানের একটি মেয়ে আর ছেলে আছে, কিন্তু তারা তাদের মায়ের সাথে বাংলাদেশে থাকে। আর রায়হান খান মালয়েশিয়ায়। রাজীব চৌধুরীর ছেলে একটাই, রাতুল চৌধুরী। রাজীব চৌধুরীর আর কোনো ছেলে মেয়ে নেই। রাজীব চৌধুরী বাসায় আসার পর ওনার ওয়াইফ রিয়া চৌধুরী জিজ্ঞেস করলো, রাতুল কি আজকেও ওখানে গিয়েছে? হ্যাঁ, ফিরতে ফিরতে বলেছে রাত হবে। আচ্ছা, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি হালকা খাবার দিই, যাও।
রাজীব চৌধুরী চলে যান ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে, রিয়া চৌধুরীর সাথে টুকটাক কথা বলে গিয়ে একটু বিশ্রাম নেয়। ঘুম থেকে উঠতে উঠতে রাত 9:30 বেজে যায়। রায়হান খান এসেছে প্রত্যেক বছরই এই দিনে। রায়হান খান যেখানেই থাকুক না কেন রাতুলের কাছে থাকার চেষ্টা করে। রায়হান খান, রাজীব চৌধুরী এবং রিয়া চৌধুরী সকলে মিলে ড্রয়িং রুমে বসে থাকে রাতুলের অপেক্ষায়। রাত 11টায় রাতুল বাসায় ঢোকে। বাসায় এসে সবাইকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, তোমরা এখানে কি করতেছো? খাওনি এখনো? তোকে রেখে কোনো দিন একা একা খেয়েছি, তাহলে আজকে কেন একা একা খাবো? আম্মু, আমার আজকে খিদে নেই, তোমরা খেয়ে নাও। কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আমরা তোর জন্য সেই 9টা থেকে বসে আছি। তোর মামা এখানে বসে আছে তোর সাথে খাবে বলে। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। রাতুল বাবা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমরা তোর জন্য বসে আছি। আব্বু যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, বড়দের কথা ফেলতে নেই, যাও। রাতুল আর কোনো কিছু না বলে চলে যায় তার রুমে। সে জানে এখানে কোনো কিছু বলেও লাভ হবে না, তাই সে আর কথা না বলে চলে যায় তার রুমে। রাতুল রুমে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে তারপর নিচে আসে। নিচে এসে সবার সাথে খেতে বসলো। খাবার শেষে পরিবারের সকলে একসাথে বসে। তখনই রায়হান খান বলে উঠলেন, রাতুল, সামনের মাসে আয়ানের বিয়ে, তোকে কিন্তু যেতেই হবে। বিয়ের 15 দিন আগে তোকে যেতে বলেছে, না গেলে আয়ান সমস্যা করবে আমার সাথে। মামা, তুমি তো জানো আমি বাংলাদেশের মাটিতে পা রাখতে চাই না। এটার কারণে তোমাদের অজানা নয়। দেখ বাবা, আইনের যেহেতু বিয়ে, সেহেতু আমাদের প্রত্যেককেই যেতে হবে। আমরা সবাই বিয়ের 15 দিন আগেই চলে যাব। তুইও আমার সাথেই যাবি, কথাটা মনে রাখিস। তুই না গেলে কিন্তু আমিও যাব না। কিন্তু আম্মু। রাতুল, কোনো কিন্তু নয় বাবা। সকলে যখন বলতেছে তুমি যাবে, ওকে, এটাই ফাইনাল। রাতুল আর কিছু বলল না, কারণ সে সবাইকে সম্মান করে। তারা মা যেহেতু বলেছে তাকেই যেতে হবে, তার মানে তাকে যেতেই হবে। এখানে এই কথা শেষ করে সকলে উঠে যায়। রায়হান খান চলে যায় তার বাসায়, আর পরিবারের লোকজন চলে যায় যে যার রুমে। পরের দিন ঘুম থেকে উঠে নাস্তা করে রাতুল চৌধুরী এবং রাজীব চৌধুরী দুজনে চলে যায় অফিসে। আর এদিকে রিয়া চৌধুরী রাতুলের সব জামা কাপড় লাগেজে পরতে থাকে, কারণ তারা তার 3 দিন পর বাংলাদেশে যাবে, সেজন্য এখন থেকেই প্যাক করে নিচ্ছে। অফিসে আসার পর রাতুল পড়ে আর এক বিপদে। ইনা নামের এক মেয়ে ওকে এসে জ্বালাতে থাকে। ইনা নামের মেয়েটা তার বাবার বন্ধুর মেয়ে। যদি না হতো এতক্ষণে তাকে 3.5 হাত মাটির নিচে পুঁতে দিত। রাতুল এইসব মেয়েদেরকে দেখতে পারে না। কেমন আছো বেবি? তুমি তো আগের চেয়েও অনেক শুকিয়ে গেছো, নিজের যত্ন নাও না তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আমি পুরো ঠিকই আছি। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি বরং নিজেকে নিয়ে চিন্তা করো। কোথায় ঠিক আছো? এই যে দেখো, তোমার মুখে চাপা ভেঙে যাচ্ছে। না খাওয়ার জন্য শরীরের যত্ন নাও না ঠিক মতো। এনা, গায়ে হাত দিচ্ছ কেন? তুমি জানো এসব আমার পছন্দ না, তারপরও কেন হাত দিচ্ছ গায়ে? হাত ছড়াও। আজকে আবার আমি বলছি, গায়ে হাত দিবে না কখনো। আমার এসব একদমই পছন্দ না, মনে থাকে যেন। ইনা মনে মনে বলল, আমার জন্য হাজার হাজার ছেলে পাগল, আর এই ছাগলটা কিনা আমাকে পাত্তাই দেয় না। দেখতে একটু স্মার্ট ঠিক আছে, কিন্তু এত অ্যাটিটিউড থাকা ঠিক না। যদি বাবা না বলতো তাহলে তোর মতন ছেলের পিছনে আমার পড়ে থাকতে বইই গেছিল। এনা মনে মনে এইসব বলে চলে যাচ্ছিল। এমন সময় রাতুলের বাবাকে দেখতে পায়। রাতুলের বাবাকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আর তোমার আব্বু কেমন আছে? আমিও ভালো আছি, আব্বুও ভালো আছে। আঙ্কেল, আপনি আমাদের বাসায় আগের মতো আর যান না কেন? আপনি গেলে ভালো লাগে আমাদের, অবশ্যই আসবেন। কাজের এত প্রেশার, সেজন্য কাছের মানুষগুলোর খবরাখবর নিতে পারি না। হ্যাঁ, অবশ্যই যাব সময় করে। তুমিও তোমার পরিবারকে নিয়ে আমাদের বাসায় আসবে, আর তোমার বাবাকে আমার সালাম দিও। ঠিক আছে আঙ্কেল। এখানে কি কোনো কাজে এসেছিলে? না মানে হঠাৎ করে আসলে যে? আগে তো কখনো আসতে না। না মানে আঙ্কেল, আমি আসলে রাতুলের সাথে দেখা করতে এসেছিলাম। এসে দেখলাম রাতুল বিজি আছে, তাই আর কি ডিস্টার্ব করিনি। এসেছো যখন দেখা না করে চলে যাবে? দেখা করে তারপর যাবে। আসো, আমি দেখা করিয়ে দিচ্ছি।
না না আঙ্কেল, ঠিক আছে। আমি দেখা করতে এসেছিলাম রাতুলের সাথে, একটু বিজি আছে তাই চলে যাচ্ছিলাম। আর কি পরে আবার আসবো আঙ্কেল। বাই, ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। ইনা চলে যাওয়ার পর রাজীব চৌধুরী মনে মনে বলল, এই মেয়ে জানি কবে থাপ্পড় একটা খেয়ে বসে রাতুলের হাতে। এই মেয়েকে এতবার বোঝানোর পরও কথা শুনে না। নিশ্চিত একটা চড় থাপ্পড় খেয়ে তারপর ঠান্ডা হবে। এতদিন শুধু আমার জন্য রাতুল কোনো কিছু করেনি, এখন এই মেয়ে যেহেতু অফিস পর্যন্ত চলে এসেছে, রাতুলকে বলবো আর প্রশ্রয় না দিতে। এই কথাগুলো ভেবে রাজীব চৌধুরী বড় একটা নিঃশ্বাস ফেলে চলে গেলেন ওনার কেবিনে। কেবিনে গিয়ে পিয়নকে ডেকে বলল 2 কাপ কফি দিতে। পিয়ন যাওয়ার পরে রাতুলকে ফোন করে ওনার কেবিনে আসতে বলে। কিছুক্ষণ পর রাতুল ওনার কেবিনে আসে। এসে জিজ্ঞেস করলেন, স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ দেখেছি, বসো এখানে। তোমার সাথে দেখা করতে এনা এসেছিল। হ্যাঁ এসেছিল, এসে আবুল তাবুল বকতেছিল। তারপর আমি ধমক দিয়ে আমার কেবিনের বাইরে পাঠিয়ে দিই। পরে মনে হয় চলে গিয়েছে। আমি এতদিন কিছু বলিনি, আমি ভেবেছিলাম ওকে বোঝালে সব বুঝবে, কিন্তু না। আমি বলছিলাম এখন তুমি ওকে তোমার মতো করে হ্যান্ডেল করো, আমি কিছু বলবো না, তোমার ভাবতে হবে না, আমি ওর বাবাকে সামলে নিব। এই মেয়েটাকে আমাদের পছন্দ না, বিশেষ করে তোমার আম্মুরও। আমরা তোমার জন্য মেয়ে অলরেডি পছন্দ করে রেখেছি, তাই এখন এইসবের মধ্যে আর নিজেকে জড়াবে না। কিন্তু বাবা, আমি তো বলেছিলাম যে আমি বিয়ে করব না। তারপরও তোমরা কেন মেয়ে দেখতে গেলে? দেখো রাতুল, দিন শেষে আমাদের এমন একটা মানুষের প্রয়োজন হয় যার কাছে সব কিছু খুলে বলা যায়, যাকে দেখলে মানসিক শান্তি অনুভব করা যায়। এমন একটা মানুষ আমাদের জীবনে খুবই প্রয়োজন। সেই মানুষটা না থাকলে তোর জীবনে যতই সুখ শান্তি থাকুক না কেন, তুই সব কিছুর মূল্য বুঝতে পারবি না। আশা করি তোকে কথাটা বোঝাতে পেরেছি। কফি আনতে গিয়েছে, কফি খেয়ে তারপর যাবে। আয়ান তোর সমান, আয়ান বিয়ে করতেছে, কিন্তু তোর এসবে কোনো খেয়ালই নেই। তোর বয়স এখন 23, এটা বিয়ে করা পারফেক্ট টাইম। আমি মনে করি সেজন্য এ বছরের ভিতরে তোর বিয়েটাও সম্পন্ন করব। রাতুল কিছু বলে না। কফি আসার পর কফি খেয়ে তার কেবিনে চলে যায়। কেবিনে গিয়ে চিন্তা করতে লাগলো, বাবা যে কথাগুলো বলেছে সেগুলো সবগুলো কথা সত্যি, কিন্তু আমার মায়ের মতো মেয়ে কি আছে যে আমার সব দুঃখ কষ্ট বুঝবে? দেখতে দেখতে 3 দিন কেটে যায়। আজকে তাদের বাংলাদেশে যাওয়ার কথা। রায়হান খান, রাজীব চৌধুরী, রিয়া চৌধুরী এবং রাতুল চৌধুরী 4 জন মিলে বাংলাদেশে যাচ্ছে। দীর্ঘ 3 ঘন্টা প্লেন জার্নি করার পর বাংলাদেশের মাটিতে এসে প্লেন ল্যান্ড করলো। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় দেখতে পায় চারিদিকে মানুষের চিৎকার চেঁচামেচি। এখানে প্রায় অধিকাংশ লোকই প্রবাসী, কেউ যাচ্ছে তো কেউ আসছে। যারা যাচ্ছে তাদের ফ্যামিলির চোখের পানি বাঁধ ভেঙে যাচ্ছে, আর যারা আসছে তাদের ফ্যামিলির মানুষেরা খুশির আমেজে চোখে পানি চিকচিক করতেছে। এয়ারপোর্টের বাইরে বের হয়ে দেখতে পায় 2 জন মানুষ দাঁড়িয়ে আছে একটি গাড়ির সামনে, একজন ছেলে তো একজন মেয়ে। রায়হান খান ওই গাড়িটার দিকে এগিয়ে যায়। ছেলে মেয়ে 2টা দৌড়ে এসে রায়হান খানকে জড়িয়ে ধরে। তাদের কাহিনী দেখে যতটুকু বোঝা যাচ্ছে তারা 2 জন রায়হান খানের সন্তান। রাতুল তার বাবাকে বলল, বাবা তোমরা যাও, আমি অফিস থেকে আসছি, অনেকদিন তো হলো বাংলাদেশের অফিসে যাই না। আজকে না গিয়ে দেখি ওরা কীভাবে কী কাজ করতেছে। তোমরা বরং বাড়িতে যাও, আমি এখন অফিস শেষ করে তারপর বাসায় আসছি। বাংলাদেশেও রাতুলদের অফিস আছে। এখান থেকে মূলত বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যা যা পণ্য যায় তার হিসাব নিকাশ রাখে। কিন্তু রাতুল আগে বাসায় যায়, তারপর দেখা যাবে। রিয়া চৌধুরীকে রাতুল বুঝিয়ে তারপর রায়হান খানকে বলল, মামা আমি একটু অফিসে যেতে যাচ্ছি, তোমরা বরং বাসায় চলে যাও, আমি অফিস শেষ করে তারপর বাসায় আসতেছি। অনেক দিন তো হলো বাংলাদেশের অফিসটা দেখাশোনা করা হয় না। আজকে না বলে গিয়ে দেখি ওরা কিভাবে কাজ করছে, ওদের ডিসিপ্লিনটা কিভাবে মেনটেন করতেছে। আগে বাসায় গেলে ভালো হতো না? বাসা থেকে না হয় ফ্রেশ হয়ে তারপর অফিস যেতে পারতি। সমস্যা নেই মামা, তোমরা যাও, আমি অফিস শেষ করে চলে আসবো। ঠিক আছে, তোর যা ইচ্ছা। ততক্ষণে এখানে আয়ান এসে দাঁড়ায়। আয়ান আর তার বোন তার বাবার লাগেজ নিয়ে গাড়িতে রাখতে গিয়েছিল। লাগেজ গাড়িতে রেখে এসে আয়ান রাতুলের কাছে যায়, আর আয়ানের বোন রাতুলের বাবা মার কাছে যায়। ওখানে গিয়ে আমাকে ভুলেই গেলি, একবার মনে পড়েনি আমাদের কথা?
আরে ভাই না, এরকমভাবে বলতেছিস কেন? তোকে কীভাবে ভুলে যাব? আর তোর সাথে তো ফোনে কথা হতোই। এখন বল কি অবস্থা, আর ভাবির কি অবস্থা? সবকিছু ঠিকঠাক। তোকে যে মেয়ের কথা বলেছিলাম ওকে বিয়ে করছি। তুই যেহেতু এসে গিয়েছিস আমার আর কোনো চিন্তা নেই। এখন চল বাসায় চল। না রে, এখন বাসায় যাব না, এখন অফিসে যাব। অফিস শেষ করে তারপর বাসায় যাব। তোর বাবা মাকে নিয়ে বাসায় যা। কালকে যাস অফিস, এখন বাসায় চল। না রে ভাই, আমার গাড়ি চলে এসেছে, তোরা বাবা মাকে নিয়ে যা, আমি অফিস শেষ করে বাসায় চলে যাব। রাতুল আর কিছু না বলে তার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে রায়হান খানকে বলে সবাইকে বলে গাড়ি করে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। আর এদিকে আয়ান যে গাড়ি নিয়ে এসেছিল সেই গাড়ি করে সকলে চলে যায় বাসায়। রাস্তায় গাড়িতেই রায়হান খানের মেয়ে রাইসা খান জিজ্ঞেস করলো রিয়া চৌধুরীকে, ফুপি, এটা কি তোমার ছেলে? এত গোমরামুখ কেন, অ্যাটিটিউডে ভরা? আমার ছেলেটা কিন্তু অনেক ভালো। ওকে ওপর থেকে এমন দেখা যায়, কিন্তু ভিতর থেকে অনেক নরম। ওর সাথে যে মিশতে পেরেছে সে একমাত্র বলতে পারবে। তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, তোমার ছেলে গেল কোথায়? আমাদের সাথে না এসে অন্য গাড়ি করে কোথায় গেল? আমাদের অফিসে গিয়েছে, ওখানের স্টাফেরা কিভাবে কাজ করতেছে সেগুলো দেখতে গিয়েছে। অফিস শেষ করে বাসায় চলে আসবে। তোরা তো চিন্তা করতে হবে না। ফুপিমণি, তুমি হাসলে, তোমার ছেলেকে নিয়ে আমি চিন্তা করব? মামুনি, এই বিষয় নিয়ে এত কথা বলে না। রাতুল বলে গিয়েছে অফিস শেষ হলে বাসায় চলে আসবে, তো এই বিষয় নিয়ে আর কোনো কথা নয়। রাইসা রাতুলের আম্মুর সঙ্গে অনেক ভাব। রাতুলের আম্মু রাইসাকে অনেক আদর করে, আর রাইসাও রাতুলের আম্মুকে অনেক ভালোবাসে। গাড়ি চলতে চলতে চলে আসে খান বাড়িতে। খান বাড়িতে আসার পর গাড়ি থেকে নেমে ভেতরে চলে যায় সকলে। ভেতরে যাওয়ার পরে রায়হান খানের স্ত্রী আয়েশা খান এসে রিয়া চৌধুরীকে জিজ্ঞেস করলেন, কেমন আছেন আপা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি অনেক খুশি হয়েছি আপনারা 15 দিন আগে এসেছেন বলে। আপনার ভাই বলেছিল, আমি বিশ্বাস করিনি আপনারা আসবেন, কারণ গত 15 বছরেও আপনাদেরকে আনতে পারিনি এতবার বলেও। আমার ছেলের বিয়ে আর আমি না এসে কিভাবে থাকতে পারি? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর কি বলবো, তুমি তো জানোই 15 বছর কেন আসিনি। এই কথাটা বলার পরেই আয়েশা খানের মনে পড়ল রাতুলের কথা। তখন উনি জিজ্ঞেস করলেন, আমার বাবাইটা আসেনি? ওর না আসার কথা ছিল। আজকে সকালেও তো আসার আগে আপনার ভাই বলেছিল রাতুলও আসবে আপনাদের সাথে। এখন তো ওকে দেখতে পাচ্ছি না। তোমার বাবা এয়ারপোর্ট থেকে চলে গিয়েছে অফিসে। অফিস শেষ করে তারপর এখানে আসবে। তাদের কথার মাঝখানে রাজীব চৌধুরী বলে উঠলেন, আমাকে তো মনে হয় ভুলেই গিয়েছে মানুষ, দেখেও দেখতে পাচ্ছে না। এই পর্যন্ত একটা বারও আমার সঙ্গে কথা বলেনি। রাজীব চৌধুরীর এমন কথা শুনে ওখানে থাকা সবাই হেসে ওঠে। হাসতে হাসতে আয়েশা খান বললেন, আপনাকে কি করে ভুলে যাব দুলা ভাই? আপনি একমাত্র দুলা ভাই, আপনাকে কি ভুলে থাকতে পারি? আসার পর থেকে তো একবারও জিজ্ঞেস করনি কেমন আছি, একটা কথাও বলনি। আমার মনে হয় এখানে এসে ভুল করেছি। ফুপা, তুমি আমার সঙ্গে এসো, তোমাকে রুম দেখিয়ে দিচ্ছি। সাথে কথা বলে লাভ নেই, ওরা অনেক বিজি মানুষ, ওদের কথা বলার মতো টাইমই নেই। রাইজার এমন কথা শুনে রাইজার আম্মু আয়েশা খান বললেন, আবারও পাকা পাকা কথা? দাঁড়া, তোর বিচার করতেছি। এখন তুমি কিচ্ছু করতে পারবে না, ফুপি আছে, বাবাও আছে, এখন আর ওদের সামনে তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না। আয়েশা খান রাইসার দিকে আগাতে থাকে। রাইসা দৌড়ে তার রুমে চলে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এটা দেখে সকলে আবার উচ্চস্বরে হেসে ওঠে। তারপর রাতুলের বাবা মাকে একটা রুম দেখিয়ে দেওয়া হয় যেখানে তারা বিশ্রাম নেবে। একে একে সকলে চলে যায় রুমে। আর ওইদিকে রাতুল অফিসে ঢুকে দেখলো তাদের ম্যানেজার সাহেব একটা ছেলেকে বকাঝকা করতেছে। রাতুল কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে? কি হয়েছে এখানে? স্যার, আপনি এখানে কখন আসলেন? আসবেন আগে বলেননি তো? কেন, আমি কি না বলে আসতে পারি না? স্যার, আমি তো বলতে চাইনি। আসলে স্যার, আপনি তো গত 15 বছর যাবৎ এখানে আসেননি, তাই জিজ্ঞেস করলাম আর কি। স্যার আসেন, ভিতরে আসেন। দাঁড়ান ম্যানেজার সাহেব, তার আগে আমার এটা বলুন, এই ছেলেটাকে আপনি বকাঝকা করতেছিলেন কেন? আসলে স্যার, ওকে বলেছিলাম কফি আনতে, কফির মধ্যে ঠিক মতো চিনি দিতে পারেনি,
তাই আর কি একটু বলছিলাম। আপনি একটা কফির জন্য এই ছেলেটাকে এভাবে বকাঝকা করছিলেন? আপনি কি বাসায় কখনো কফি খান না? বাসার মধ্যে এরকম হলেও কি তাদের বকাঝকা করেন? বিহেভিয়ার ভালো করেন, নয়তো চাকরি থেকে আউট করতে আমি দ্বিতীয়বার ভাববো না। আপনি অযথাই কোনো লোককে গালাগালি করতে পারেন না। আর এখান থেকে আমি যাওয়ার পর যদি আবার শুনেছি যে এই সিচুয়েশনের জন্য এই ছেলেটাকে আবার গালাগালি করছেন, তাহলে কিন্তু আপনার চাকরি আমি আউট করে দিব। মনে থাকে যেন কথাটা। এতক্ষণ রাতুল চৌধুরীর কথা ম্যানেজার সাহেব চুপ করে শুনতেছিল। এছাড়া আর কোনো উপায় নেই, কারণ এখানে তারই দোষ, কফির মধ্যে একটু চিনি কম হয়েছে বলে। এইভাবে বকাঝকা করাটা ঠিক হয়নি। রাতুল তার কেবিনে যায়। এখানে মূলত রাতুলের এবং রাতুলের বাবার আলাদা আলাদা কেবিন করা আছে, কিন্তু তারা বাংলাদেশে থাকে না বলে আসতে পারে না। রাতুলের বাবা অবশ্য মাঝে মধ্যে আসতো। সেখানে গিয়ে রাতুল বসে, ম্যানেজার সাহেব রাতুলের পেছনে পেছনে যায়। রাতুল কেবিনে ঢুকে চেয়ারের মধ্যে বসে, তারপর ম্যানেজার সাহেবকে বলল, গত 1 মাসের যাবতীয় হিসাব আমার এখানে চাই, তাও আপনার সময় 20 মিনিট। 20 মিনিটের মধ্যে সবগুলো ফাইল আমার কেবিনে চাই। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি সবগুলো ফাইল এখানে আনতেছি। কিছুক্ষণ পর ম্যানেজার সাহেব হাতে করে 9টা ফাইল নিয়ে আসে। এগুলো রাতুলের কেবিনে টেবিলের ওপর রাখে। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখে আরও 10 মিনিট বাকি আছে। তখন ম্যানেজার সাহেব রাতুল চৌধুরীকে বলল, স্যার, আপনি যে যে ফাইলের কথা বলেছিলেন এখানে সবগুলো রয়েছে। গত মাসের সব হিসাব এখানে রয়েছে। ঠিক আছে, আপনি আপনার কেবিনে যান, গিয়ে কাজ করুন। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। তাহলে কোনো দরকার পড়লে অবশ্যই ডাকবেন স্যার। তা তো অবশ্যই। ম্যানেজার চলে যায় ওনার কেবিনে। রাতুল একটা ফাইল হাতে নিয়ে দেখতে থাকে। তখনই তার ফোনে কল আসে। ফোন হাতে নিয়ে দেখে তার মা কল দিয়েছে। রাতুল কল রিসিভ করে তার আম্মুকে বলল, হ্যাঁ আম্মু, আমি খেয়ে নেব, লাঞ্চ করে নেব, এখনই তোমরা খাও। তোর কেন মনে হলো যে আমি তোর খাবার খাওয়ার জন্য কল করেছি? অন্যান্য বিষয়ও হতে পারে। হয়েছে, তোমাকে আর বানিয়ে বানিয়ে কথা বলতে হবে না। গত 8 বছর ধরে তো সে একই কথা বলে যাচ্ছ, আজকে নতুন কি বলবে শুনি? তোর মামি তাড়াতাড়ি আসতে বলেছে, তোর জন্য খাবার রান্না করে রেখেছে। পছন্দের খাবার, তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব তাড়াতাড়ি আসার জন্য। এখন রাখি আম্মু, বাসায় এসে কথা হবে। আর আব্বু কি করে? তোর বাবা তোর মামার সঙ্গে বেরিয়ে গেছে আয়নের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, রাখি এখন। এটা বলে রাতুল চৌধুরী ফোন কেটে দেয়। তারপর ফাইলের দিকে মনোযোগ দেয়। ফাইলটা ভালোভাবে দেখে বুঝতে পারলো হিসেবে কোনো গণ্ডগোল নেই। লাঞ্চের সময় হয়ে আসতেই ম্যানেজার সাহেব রাতুল চৌধুরীর কেবিনে আসে। বাইরে থেকে নক করে বলল, মে আই কামিং স্যার? আসতে পারেন। স্যার, সময় তো অনেক হলো, 1টা বাজতে চললো। লাঞ্চ করবেন না? রক্ত মাংসের মানুষ সেহেতু খাবার তো খেতেই হবে। স্যার, আপনি কি খাবেন বলেন, আমি খাবারের ব্যবস্থা করছি এখানে। না ম্যানেজার সাহেব, আপনাকে এখানে কিছু আনতে হবে না। চলুন একসাথে ক্যান্টিনে যাই, ওখানে গিয়ে খাবার খাবো, সবার সাথে পরিচিত হওয়া যাবে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, চলুন ক্যান্টিনের দিকে যাই। ঠিক আছে স্যার, চলুন যাওয়া যাক তাহলে। রাতুল চৌধুরী ম্যানেজারের সঙ্গে চলে যায় ক্যান্টিনে। রাতুল চৌধুরীর উদ্দেশ্য হলো ক্যান্টিনটা কিভাবে পরিচালিত হয় আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সেই সব দেখতে যাওয়া। ক্যান্টিনে এসে একটা টেবিলে চেয়ার টেনে দেয় ম্যানেজার সাহেব। রাতুল চৌধুরী বসে এবং তার বিপরীত পাশে ম্যানেজারকে বসতে বলে। ম্যানেজারও বসে পড়ে। কথা না বলে রাতুল চৌধুরী খাবার অর্ডার দেয়। বেশ কিছুক্ষণ পর খাবার আসে। খাবারের পরিবেশন দেখে রাতুল চৌধুরী বুঝতে পারল না এখানে সব কিছু ঠিকঠাকই আছে। রাতুল চৌধুরী এবং ম্যানেজার সাহেব খাবার খেয়ে খেয়ে চলে যায় তাদের কেবিনে। রাতুল চৌধুরী কেবিনে এসে মোট 4টি ফাইল শেষ করলো। ততক্ষণে অফিসের টাইম প্রায় শেষের দিকে। বাকি 5টি ফাইল সাথে নিয়ে নেয় বাসায় গিয়ে দেখার জন্য। বাসায় তো আর এখানে তেমন কোনো কাজ নেই, সেই জন্য সাথে করে নিয়ে নেয়। রাতুল চৌধুরী অফিস থেকে বের হওয়ার সময় ম্যানেজারকেও সাথে নিয়ে বের হয়। ম্যানেজার সাহেব বলল, তাহলে স্যার আপনি যান, আমি রিক্সা করে চলে যাব। গাড়িতে আসেন, আমি যাওয়ার সময় আপনাকে আপনার বাসার সামনে নামিয়ে দিয়ে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। কথা না বলে গাড়িতে উঠেন। রাতুল চৌধুরী এবং ম্যানেজার সাহেব গাড়িতে উঠে বসলেন। ড্রাইভারকে রাতুল চৌধুরী বললেন, আঙ্কেল, বাসায় যাওয়ার সময় ম্যানেজার চাচাকে ওনার বাসার সামনে নামিয়ে দিয়ে যাবেন। রাতুলের এমন
চাচার সম্বোধনে ম্যানেজার সাহেব অবাক হয়ে যান। কিছুক্ষণ রাতুলের দিকে তাকিয়ে থাকে। রাতুল এটা বুঝতে পেরে ম্যানেজার চাচাকে বলল, চাচা, এখানে অবাক হওয়ার কিছু নেই। অফিস টাইমে অফিস আর অফিসের বাইরে আপনি আমার বয়সে বড় যেহেতু, তাই আপনাকে চাচা বলে সম্বোধন করলাম। অফিসে আমি আমার বাবাকেও স্যার বলে সম্বোধন করি, তাই অফিস চলাকালীন সময় ডিসিপ্লিন মেনটেন করে চলাটা আমার পছন্দ। জি স্যার, বুঝতে পেরেছি। চাচা, আপনি এখনও বুঝতে পারেননি। যদি বুঝতে পারতেন তাহলে এখন আমার স্যার বলে সম্বোধন করতেন না। আপনার 8টা থেকে 5টা পর্যন্ত অফিস, এর বাইরে আমাদের অফিসের সম্পর্ক নেই, তো অফিস শেষে আমাকে ভাতিজা বলে ডাকতে পারেন। ঠিক আছে, তাহলে আমি তোমাকে অফিসের বাইরে ভাতিজা বলে ডাকবো, ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা চাচা, এই যে আপনার বাসা হয়তো চলে এসেছে। বাম পাশে রাখেন। হ্যাঁ ভাতিজা, তাহলে আমি আসি, কালকে আবার দেখা হবে। সাবধানে যেও, কেমন? আপনিও সাবধানে যাবেন চাচা। রাতুল চৌধুরী ম্যানেজারকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর খানবাড়ির সামনে এসে গাড়ি থামে। রাতুল কলিং বেল দিতে আয়েশা খানের দরজা খুললেন। রাতুলকে দেখে আয়েশা খান বললেন, আমাদের বাসায় আর এসে কি করবেন জনাব? আপনাদের তো অফিসে কাজ শেষ হয় না। ভাবতেছি তোকেও একটা বিয়ে করিয়ে দিব, যেন সারাদিন বইয়ের আঁচল ধরে বসে থাকিস। তুমি খুব ভালো করে জানো আমাকে কোনো মেয়ে ঘরে আটকে রাখতে পারবে না। এটা তোমার ছেলের দ্বারা সম্ভব, আমার দ্বারা নয়। তা ঠিক বলেছিস, ওকে বিয়েটা করিয়ে দেওয়ার পর দেখতে পারবি। আচ্ছা, আমাকে কি বাইরে দাঁড় করে রাখবে? ভেতরে আসতে দিবে না, নাকি এখান থেকে চলে যাব? চলে যা, তোকে আসতে কে বলেছিল? এতদিন আসিস নি, আজকেও না আসতি? গত 15 বছর ধরে তোদেরকে এতবার করে বললাম যে বাড়িতে একবার এসে ঘুরে যা। না, তোর আসতেই চাস না। একবারও আমার কথা মনে পড়েনি তোদের। মামি, তুমি তো জানো আমি কেন এত বছর ধরে বাংলাদেশে আসতে চাইতাম না, এবং এখন আমি চাই না বাংলাদেশে থাকতে, কিন্তু আয়নের বিয়েটার জন্য থাকতে হচ্ছে। আমি চাইলেও সেই দিনগুলো বলতে পারি না। কি দোষ ছিল আমার? আমাকে শুধু শুধু তাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। আমিও তাদেরকে ছেড়ে চলে গিয়েছিলাম অনেক দূরে। আমাকে ছাড়া তো তারা ভালোই ছিল, হয়তো এখনও আছে। কথা না বলে এখন ভিতরে আস, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মামি, আমি অফিসে লাঞ্চ করেছি, এখন আমার আপাতত খিদে নেই। আমি বরং রাতে সবার সঙ্গে খেতে আসব। এখন আমার একটু বিশ্রামের প্রয়োজন, বুঝতে পেরেছো? আমি তাহলে যাই। আর মামি, আমার রুমটা একটু দেখে দাও। রাতুলের মামি আয়েশা খান রাতুলের রুমটা দেখিয়ে দেয়। রাতুল রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। এক ঘুমে রাত 8:30 বেজে যায়। রাতুলের মা রিয়া চৌধুরী এসে রাতুলকে ঘুম থেকে ডেকে তোলে। বাবা, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠ, তোর আব্বু, মামা, আয়ান সকলেই নিচে বসে আছে তোর জন্য, তুই গেলেই খেতে বসবে। ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি আসতেছি। রাতুলের আম্মু চলে যায়। তখনই রাতুলের ফোনে একটা কল আসে, আর সেই কলের অপর পাশ থেকে একজন লোক বলল, বস, এটাকে কি করতে পারি এখন? তোমার কিছু করতে হবে না, আমি আসতেছি, একটু পর ওয়েট করো তোমরা। ঠিক আছে বস, আপনি আসেন তাহলে, আমরা অপেক্ষায় থাকলাম। রাতুল চৌধুরী ফোন কেটে দেয়। ফোন কেটে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সোজা চলে যায় ডাইনিং রুমে। ওখানে গিয়ে তার বাবা এবং মামার সাথে কথা বলতে শুরু করলো। রাতুলের বাবা জিজ্ঞেস করলো, তা অফিস কেমন দেখে আসলে? কেমন চলছে? গত 1 মাসের সব হিসাব চেয়েছি। ম্যানেজার সাহেব 9টা ফাইল এনে দিয়েছে, তার মধ্যে 4টা কাজ শেষ করেছি। 4টার মধ্যে কোনো ঝামেলা পাইনি। আশা করি ওই 5টার মধ্যেও থাকবে না। তুমি তো দেখছি আমার ভাবনার চেয়েও ফার্স্ট। আমি ভেবেছিলাম তুমি হয়তো আজকে গিয়ে অফিসের সকলের সঙ্গে পরিচিত হবে, কাল পরশু থেকে কাজ শুরু করবে। তুমি তো আজকে গিয়ে একেবারে অর্ধেক কাজ সেরে ফেলেছো। বাবা, তুমি জানো আমি টাইম নষ্ট করতে পছন্দ করি না, আর ওই বাকি 5টা আমার সঙ্গে করে নিয়ে এসেছি বাসায়। আজকে না পারলে কালকে ভিতরে হয়ে যাবে। এখন চলো, আমার খিদে পেয়েছে, তোমরা খাবে না? তোর জন্য এতক্ষণ বসে আছি, আমার পেটের ভেতরে ইঁদুর লাফাচ্ছে। তাড়াতাড়ি আয়, বসে পড়। দেখ ভাই, তুই একটু কম খা। দিন দিন যে বুড়ি বানাচ্ছিস, এটা দেখে বউ পালিয়ে যাবে। তুই তো 6 প্যাক বডি বানিয়েছিস, এই পর্যন্ত তো একটা গার্লফ্রেন্ডও বানাতে পারিসনি, তাহলে বডি বানিয়ে লাভটা হলো কি? তুই যদি এটা বুঝতি তাহলে তোকে আর কি গাথা বলতাম। শোন, আমার কোনো গার্লফ্রেন্ড দরকার নেই, এসব প্যারা আমি নিতে পারবো না।
তো মেয়েরা যেদিকে রাতুল চৌধুরী সেদিকে নেই, এটা তুই ভালো করে জানিস। কথা বলতে বলতে সকলে গিয়ে খাবার টেবিলে বসে পড়ে। আর রাইসা সকলের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে তাদের বাড়িতে কি হচ্ছে। আর মনে মনে রাতুলকে ভীষণভাবে গালি দেয়, কারণ রাতুল আসার পর থেকে তার আম্মু তার দিকে তেমনভাবে খেয়ালই দেয়নি। অবশ্য রাতুলকে রাইসা আগে থেকে পছন্দ করে না, আগে থেকে মানে এয়ারপোর্ট থেকে। রাইসার মন্তব্য হলো রাতুলকে পুরো গুমড়ো মুখ লাগে, আর রাইসা সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। রাইসার আম্মু আয়েশা খান রাতুলের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি রে, ভাত নিয়ে এভাবে খাচ্ছিস কেন? তোর মতন ছেলেরা এতটুকু ভাত খায়? আর একটু নে, এই যে তোর পছন্দের গরুর মাংসের কালাফুনা করেছি, এটা দিয়ে খেয়ে দেখ তো কেমন হয়েছে। মামি আমাকে আর দিও না, আমি আর খেতে পারবো না এত খাবার একবারে, কিভাবে খাবো? শুনেছ ছেলের কথা? কি রে, এভাবে খেয়ে কি বাপের টাকা বাঁচাস নাকি? না, আপাতত কম খেয়ে তোর বিয়েতে যেন সবকিছু শর্ট ফেলতে পারি সে প্রস্তুতি নিচ্ছি। গাধা কোথাকার, এত খেলে বুড়ি বড় হয়ে যাবে, যেটা আমার কাছে সবচেয়ে বাজে ব্যাপার লাগে। আয়ানের মুখ রাতুল এক কথায় বন্ধ করে দিল। খাওয়ার মাঝখানে আর কোনো কথা হলো না। রাতুল খাওয়া দাওয়া শেষ করে ওপরে গিয়ে রেডি হয়ে নিচে আসে। নিচে এসে তার আম্মুকে বলল, আম্মু আমি একটু বাইরে যাব, ফিরতে ফিরতে হয়তো 12টা 1টা বাজতে পারে, তোমরা শুয়ে পড়ো, আমি আয়ানকে ফোন করে উঠিয়ে তারপর দরজা খোলার ব্যবস্থা করব। এত রাতে কোথায় যাবি রাতুল? তুই তো এদিকে তেমন কিছুই চিনিস না। রাতের বেলা না পেরিয়ে কালকে সকালে বের হোস। না আম্মু, আমার একটু কাজ আছে, তুমি চিন্তা করো না, আমি আসতে পারবো, সমস্যা হবে না কোনো। রিয়া, ওকে যেতে দাও। আমার এক বন্ধুর ছেলে ওকে নিয়ে যাবে, চিন্তা করতে হবে না তোমার। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলে আসিস রাতুল। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। রাতুল বের হচ্ছিল, তখনই তার চোখ যায় তার বাবার দিকে। রাতুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজীব চৌধুরী। রাতুল মনে মনে চিন্তা করতে লাগলো, বাবা কি তাহলে জেনে গিয়েছে? কিন্তু বাবার তো জানার কথা না। রাতুল বাসা থেকে বের হওয়ার সময় আলাদা একটা গাড়ি নিয়ে বের হয়, ড্রাইভারকেও সাথে আনেনি, একাই গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ চলার পর একটা বিশাল বড় বিল্ডিংয়ের সামনে গাড়ি দাঁড় করিয়ে রাতুল চৌধুরী ভেতরে যায়। ভেতরে যাওয়ার পর একটা লোক এসে বলতে লাগলো, বস কেমন আছেন? আসতে কোনো সমস্যা হয়নি তো? আমি ঠিক আছি সৈকত, তুমি কেমন আছো? আর আসতে কোনো প্রবলেম হয়নি তো? এখন কাজের কথায় আসো। ওকে কোথায় রেখেছো? ওর কাছে নিয়ে চলো আমায়, তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় ফিরতে হবে। জি বস, চলুন আমার সঙ্গে। লোকটা আগে চলতে লাগলো। রাতুল চৌধুরী লোকটার পেছনে পেছনে যেতে লাগলো। কিছু দূরে সামনে যাওয়ার পর একটা রুমের ভেতরে গিয়ে পৌঁছালো। রাতুল চৌধুরীকে দেখে রুমের ভেতরে থাকা লোকজন চেয়ার থেকে বসা থেকে উঠে দাঁড়িয়ে রাতুলকে সালাম দিল এবং জিজ্ঞেস করলো কেমন আছে। রাতুলও তাদের কথার উত্তর দিয়ে চেয়ারে বাঁধা লোকটার সামনে গিয়ে বসলো। দেখ, তোকে আমি কয়েকটা প্রশ্ন করব, যদি ঠিকঠাক মতো উত্তর দিতে পারিস তাহলে তোকে ছেড়ে দেবো এবং তোর ফ্যামিলি সহ তোর সকল দায়িত্ব আমি নেব। আর যদি উত্তর না দিয়েছিস তাহলে তোকে এইভাবে বেঁধে এমন মারবো, প্রতি সেকেন্ডে তুই বলবি আমাকে মেরে ফেলো, কিন্তু তুই মরতে পারবি না। চেয়ারে বাঁধা লোকটা ভয় পেয়ে যায় রাতুল চৌধুরীর দিকে তাকিয়ে, আবার চোখ দুটো নিচে নামিয়ে নেয়। আচ্ছা, বাবা আর মামার উপর কার কথা আক্রমণ করতে যাচ্ছিলি? চেয়ারে বাঁধা লোকটার নাম ইকবাল। ইকবাল বলল, জাহিদ আমাকে বলেছিল আপনার বাবাকে মারতে, সে আমাকে এই শহরের মাফিয়া বানিয়ে দেবে। জাহিদ এখন কোথায় আছে? আর তোর সঙ্গে জাহিদের কোথায় দেখা হয়েছিল? আমার সঙ্গে জাহিদের 1 সপ্তাহ আগে দেখা হয় ঢাকায়। সে তখন মাত্র দুবাই থেকে এসেছিল। আমাকে বলেছিল আপনার বাবা আর মামাকে মেরে ফেলতে, তাই আমি ওনাদের মারতে যাই। জাহিদের সঙ্গে আর কে কে জড়িত আছে বলতে পারবি? তা তো আমি জানি না, আমার সঙ্গে কথা বলার সময় শুধু জাহিদ ছিল, আর কেউ ছিল না, তাই আমি বলতে পারছি না। সৈকত রেখে ছেড়ে দাও। আর শুন, তোকে বলতেছি, আর কখনো যদি জাহিদের সাথে কাজ করতে যাস বা গিয়েছিস, সেদিন হবে তোর শেষ দিন। আর কোনো কথা হবে না, সেদিন তোর সঙ্গে কথা হবে বুলেটের। কথাটা মাথায় রাখিস। জি, মনে থাকবে আমার। বস, ওকে ছেড়ে দিয়েছেন? ও যদি পরে আবার কোনো ক্ষতি করে দেয়? আরে সৈকত, তুমি কি আমাকে এতটাই বোকা মনে করো? ওকে ছাড়ার কারণ আছে, ওকে ছেড়ে দিয়েছি, এখনো সোজা জাহিদের কাছে যাবে। তারপর এখানে আমরা কি করেছি ওর সঙ্গে সব কিছু খুলে বলবে। ওর উপরে নজর দাও, লোক লাগাও, আমার খবর চাই
ও এখন কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, সব কিছু ডিটেলস। ঠিক আছে বস, আমি লোক লাগিয়ে দিচ্ছি আর সব খবর আপনাকে নিয়মিত আপডেট দিচ্ছি। আপনি এখন বাসায় যান, রাত 12:30 বেজে গিয়েছে। ঠিক আছে, তাহলে আমার টাইম টু টাইম খবর চাই, আর তোমরাও তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় ফিরে যাও। রাতুল বিল্ডিং থেকে বের হয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। আজকে রাতুলের বাবা এবং মামার উপর হামলা হতে যাচ্ছিল। রাতুল ঠিক টাইমে এসে তাদের বাঁচিয়ে নিয়ে এসে, না হলে আজকে হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। রাতুল যখন তার আম্মুকে জিজ্ঞেস করছিল তার বাবা কোথায়, তখন তার আম্মু বলেছিল তার বাবা আর মামা দুজনে মিলে বাইরে বেরিয়েছিল। এই কথা শুনে রাতুল তাড়াতাড়ি করে লোকজনকে পাঠিয়ে দেয় রাতুলের বাবা এবং মামার পাশাপাশি থাকার জন্য। ততক্ষণে রাতুল ওইখানে পৌঁছে যায়। সে তার বাবা এবং মামার সামনে যায়নি, দূর থেকেই ইকবালকে ধরতে পেরেছিল। রাতুল এবং রাতুলের টিমের লোকটা রাতুল আগে থেকে আন্দাজ করতে পেরেছিল যে তার বাবা এবং মামার ওপর কোনো না কোনোভাবে অ্যাটাক হবে। সেখান থেকে ইকবালকে রাতুলের টিমের লোকেরা তুলে নিয়ে যায় ওই বিল্ডিংয়ে নিয়ে অনেক টর্চার করে। তারপরও পুরোপুরি তথ্য জানতে পারেনি। রাতুল নিজে গিয়ে যখন কিছু কথা বলল, তখন ইকবাল সব কিছু গড়িয়ে বলে দিল, কারণ ইকবাল চেনে রাতুল চৌধুরী যা বলে তাই করে। তার উপর আবার ওনারই বাবা এবং মামাকে মার্ডার করার সুপারি নিয়েছে। রাতুল চৌধুরীর বাসায় আসতে আসতে প্রায় 1টা বেজে। রাতুল যখনই বাসার দরজার সামনে আসে, তখন দরজার সামনে কারো হাঁটার শব্দ পায়। দরজার মধ্যে টোকা দিতেই রাইসা এসে দরজা খুলে দেয়। এত রাতে রাইসাকে দেখে রাতুল চৌধুরী জিজ্ঞেস করলো, এই মেয়ে, তুমি এত রাতে এখানে কি করতেছো? পড়াশোনা তো এখন করার কথা না, রাত 1টা বেজে গিয়েছে, না ঘুমিয়ে এখানে কি করতেছো? পানি নিতে এসেছিলাম, তখন গাড়ির শব্দ শুনতে পাই, তখনই বুঝতে পেরেছিলাম যে আপনি এসেছেন, তাই দরজার কাছে এসে দাঁড়িয়েছি। আপনি নক করার সাথে সাথেই খুলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, রুমে চলে যাও, আর রাত বেরাতে নিচে আসবে না, একা একা দরজা তো খোলার চেষ্টাও করবে না। এখন আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তখন কি করতো? রাইসা খান মনে মনে রাতুলকে কয়েকশো গালি দিয়ে মনে মনে বলল, এত রাতে দরজা খুলে দিয়েছি, কই একটা থ্যাঙ্কস দেবে, তা না করে অযথা ভাষণ দিচ্ছে। আমার মনে হয় জন্মের সময় ওকে মধু দেয়নি, মধু দিলে হয়তো এত তেতো তেতো কথা মুখ দিয়ে বের হতো না। মনে মনে এসব বলে রাতুলের দিকে তাকিয়ে মুখটা বাঁকিয়ে চলে যায়। রাতুল আবারও রায়সার মুখ বাঁকানোটা দেখতে পায়, কিন্তু রায়সাকে বোঝাতে দেয়নি যে সে তার মুখ বাঁকানো দেখতে পেয়েছে। রাতুল আবারও মনে মনে বলল, এই মেয়ের আবার কি হলো, এভাবে মুখ বাঁকিয়ে চলে গেল কেন? আমি আবার তেমন কি বলে ফেললাম? যাই হোক, এখন কি ঘুমিয়ে পড়ি। একটা ফাইলও তো দেখা হলো না, শুধু শুধু কষ্ট করে 5টা ফাইল বাড়িতে নিয়ে আসলাম অযথা। মনে মনে এইসব ভেবে রাতুল চলে যায় তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 7টায় ফোনের অ্যালার্মে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে যায়। ডাইনিং থেকে নাস্তা করে সোজা আবারও রুমে চলে আসে। রুমে এসে রেডি হয়ে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। অফিসে এসে কালকের ওই 5টা ফাইল ভালোভাবে চেক করতে থাকে। না, এই 5টা ফাইল ঠিকঠাক আছে, তাহলে অফিসের মধ্যে এখন আশা করা যায় কোনো বেআইনি কাজ চলতেছে না। রাতুল চৌধুরী ম্যানেজার সাহেবকে ফোন করে ডেকে পাঠালো। এর মধ্যে আয়েশা খান মনে মনে রাইসার আম্মু ফোন করে রাতুল এবং রাইসাকে একটা সময় বাড়িতে চলে যাওয়ার জন্য বলেছে। রাতুল প্রথমে না করে, কিন্তু আয়েশা খান রাতুলের কোনো কথা শোনে না। ওনার এক কথা, রাইসাকে নিয়ে যেন একটা সময় বাসায় থাকে। রাতুল আর কোনো উপায় না পেয়ে শেষমেশ বাধ্য হয়ে রাজি হতে হয় ওকে। তারপর ফোন কেটে দিয়ে ফাইলগুলো ঠিকঠাকভাবে রেখে দেয়। এরই মধ্যে ম্যানেজার সাহেব দরজাতে টোকা দেয়। রাতুল বলল ভেতরে আসার জন্য। ম্যানেজার সাহেব আসার পর রাতুল ম্যানেজার সাহেবকে বললেন, বসুন। আমাদের অফিস তাহলে দেখা যাচ্ছে ভালোভাবেই চলতেছে, আশা করি সামনেও এভাবে চালাতে পারবেন। জি স্যার, দোয়া করবেন যেন আপনাদের বিশ্বাস রাখতে পারি। ঠিক আছে, এখন আপনি আসতে পারেন। স্যার, আজকে লাঞ্চের সময় কি খাবেন যদি বলতেন, বাইরে থেকে কোনো কিছু অর্ডার করে আনতাম। ম্যানেজার সাহেব, আপনাকে এত কষ্ট করতে হবে না। মামি বলেছে আজকে বাড়িতে গিয়ে লাঞ্চ করার জন্য। প্রথমে আমি রাজি হইনি, কিন্তু না হয়েও পারলাম না। লাঞ্চ বাড়িতে না করলে মামি রাগ করবে, আর বাড়িতে গেলে হয়তো আজকে আর অফিসে আসা হবে না। ঠিক আছে স্যার, তাহলে আমি যাই।
ম্যানেজার সাহেব যাওয়ার পর রাতুল তার ডেস্কটা ভালো করে গুছিয়ে নিয়ে হাতে 2টা ফাইল নিয়ে বেরিয়ে যায় অফিস থেকে। এখন 12টা 20 বাজে। রাইজার কলেজের সামনে যেতে যেতে আরও 20 মিনিট সময় লাগতে পারে। রাইজাকে আবার সেখান থেকে নিয়ে বাড়িতে যাওয়ার সময় 20 মিনিট সময় লাগতে পারে। তাই রাতুল এখনই বের হয়ে যায়। রাতুল চৌধুরী গাড়িটা রাস্তার সাইডে পার্ক করে রাইসার কলেজে যায়। কলেজের টিচারদের রুমে গিয়ে তার পরিচয় দেওয়ার পর রাইসাকে ডেকে আনে। তারপর রাতুলের সাথে রাইসাকে আসতে দেয়। রাইসা তো হঠাৎ করে রাতুলকে দেখে অবাক হয়ে যায়। তারপর রাতুলকে জিজ্ঞেস করলো, আপনি এখানে? ভাইয়ার না আসার কথা ছিল, ভাইয়া কোথায়? কেন, আমি কি আসতে পারি না? আমাকে দেখে কি মানুষ মনে হয় না? তোমার ভাই কোথায় সেটা তো আমি বলতে পারবো না। আমাকে মামি বলেছে তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আমি তাই করতেছি। এখন কথা না বলে চুপচাপ ব্যাগ নিয়ে এসো। রাইজা মুখ বাঁকিয়ে চলে যায় ব্যাগ আনতে। ক্লাস থেকে ব্যাগ নিয়ে বের হচ্ছিল, তখনই রাতুলের চোখ যায় মেয়েটার জন্য। রাতুলের মায়া হয়, এটুকু মেয়ে এত বড় ব্যাগ। তাই সে এগিয়ে গিয়ে রাইসার কাছ থেকে ব্যাগটা নিজের হাতে নিয়ে নেয়। কি করতেছেন? আমি নিতে পারবো, সমস্যা হবে না। সেটা তো দেখতেই পাচ্ছি। এখন কথা না বলে ব্যাগটা দাও আমার কাছে। রাইসার কোনো কথা না বলে ব্যাগটা ভালো মেয়ের মতো রাতুলের হাতে দিয়ে দেয়। মাঠ দিয়ে যখন হেঁটে যাচ্ছিল তখন কলেজের সবাই, বিশেষ করে মেয়েরা রাতুলকে গিলে খাচ্ছিল। এটা আবার রাইসার চোখ এড়ায়নি। রাইসা ঠিকই বুঝতে পেরেছিল, আর মনে মনে ওই মেয়েগুলোর 14 গোষ্ঠী উদ্ধার করতেছিল। ওই হনুমানটার এভাবে সেজে গুজিয়ে কলেজে আসার কী দরকার ছিল? এখন যে মেয়েরা গিলে গিলে খাচ্ছে সেটা দেখতে পারছিল। আর মেয়েগুলোর কি লজ্জা শরম নেই? কেমন স্যাঁচড়াদের মতো তাকিয়ে আছে। মনটা তো চাইতেছে সবগুলোর মাথা ফাটিয়ে দিতে। গাড়ির কাছে এসে রাতুল চৌধুরী সামনের সিটের দরজা খুলে দেয় রাইসা বসার জন্য। রাইসা গিয়ে বসার পর রাতুল পেছনের সিটে ব্যাগটা রেখে ড্রাইভিং সিটে গিয়ে বসে ড্রাইভ করতে থাকে। রাইসা মনে মনে ভাবতে থাকলো, ব্যাপার কি আজকে হনুমানটা কিছু বলতেছে না কেন? মন খারাপ নাকি? একবার কি জিজ্ঞাসা করব, নাকি না জিজ্ঞাসা করিয়ে ফেলি? আপনার কি মন খারাপ? আপনার হঠাৎ করে এমন করে মনে হলো কেন? না, আজকে কথা বলতেছেন না যে, তাই জিজ্ঞাসা করলাম, এই আর কি। কেন, আমি কি সবসময় পটর পটর করি যে আজকে চুপ আছি? আমি সেটা বলিনি। অফিসে কাজের চাপ বেশি, আবার এখন বাড়িতে চলে যেতে হচ্ছে, সেজন্য আজকে আর অফিসের কাজ করা হবে না, তাই একটু মন খারাপ। কাজ করতে পারবেন না বলে মন খারাপ? আর আমি তো কাজ থেকে পালিয়ে বাঁচতে পারলি আলহামদুলিল্লাহ। আমি যদি অফিসে কাজ না করি আর একটা মানুষ নেই যে আমার কাজটা করে দেবে। আব্বুর বয়স হয়েছে, উনিও কাজ সামলায়। এখন পুরোটা যদি আব্বুর উপরে ফেলে দিই তাহলে ওনার উপরে জুলুম করা হবে। সেজন্যই ঘুরে ফিরে আমার কাজ আমাকেই করতে হবে। রাইসা একটু মন খারাপ করে বলল, আচ্ছা আপনি কি সবসময় এই কাজ নিয়েই পড়ে থাকেন? মানে ঘুরতে যান না? যাই তো, এই যে বাংলাদেশে আসলাম গত 15 বছরে, মালয়েশিয়া থেকে আমি কোথাও যাইনি, ওখানে রয়েছি। রাইসার কিছু বলে না। বাড়িতে যাওয়ার সময় রাস্তার পাশে ফুচকার দোকান দেখতে পায়। রাইসা সাহস করে রাতুলকে বলে দেয় গাড়ি থামাতে। রাতুল গাড়ি থামানোর পরে ওকে জিজ্ঞেস করলো, কি সমস্যা, গাড়ি থামাতে বললে কেন? রাইসা ভয়ে ভয়ে চোখ নামিয়ে তারপর বলল, ফুচকার দোকান সামনে। রাতুল চৌধুরী একটু চুপ থেকে বলল, নামো। রাইসা অবাক হয়ে রাতুলের দিকে তাকিয়ে থাকে। সে ভেবেছিল রাতুল হয়তো তাকে রাম ধমক দিবে, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে রাতুল তাকে ফুচকার দোকানে নিয়ে যায়। রাতুল রাইসাকে একটা টেবিলের মধ্যে বসিয়ে ফুচকা মামাকে গিয়ে বলল, এই যে মামা, 1 প্লেট ফুচকা দিন তো, ভালো করে বানিয়ে। ঠিক আছে মামা, টেবিলে বসেন, এক্ষুনি দিতেছি। রাতুল চলে আসে রাইজার কাছে। এসে দেখে রাইজা নিচের দিকে তাকিয়ে আছে। এটা দেখে রাতুল বলল, নিচের দিকে তাকিয়ে আছো কেন? তোমার কথা মতোই তো এখানে আসলাম। এখন কি মন খারাপ? ফুচকা খাবে না? না খেলে চলো এখান থেকে চলে যাই। না খাবো। আর মন খারাপ নয় তো, আমি ভেবেছিলাম ফুচকার কথা শুনে আপনি হয়তো ধমক দিবেন, কিন্তু আমি ভুল প্রমাণিত হলাম। আমি মানুষটাকে সত্যি খারাপ? আর সবাই বলে আমার মধ্যে নাকি হার্ট নেই। আপনি খারাপ হতে যাবেন কেন? ফুপি গাড়ি নিয়ে আসার সময় বলেছিল আপনি উপর থেকে যতটা না কঠিন দেখতে, তার চেয়েও নরম আপনার মন। আজকে তো দেখতেই পেলাম।
রাতুল চৌধুরী আর কিছু বলল না। ফুচকা দিয়ে গিয়েছে। ফুচকা মামা রাইসা খাচ্ছিল। তখনই তার মনে পড়ে রাতুলের কথা। সঙ্গে সঙ্গে রাতুলের মুখের সামনে একটি ফুচকা ধরে। রাতুল খেতে চায়নি, কিন্তু রাইসা জোর করে খাইয়ে দেয়। ফুচকা খাবার শেষে রাতুল চলে যায় বিল দিতে। আর এদিকে রাইসা রাতুলের জন্য দাঁড়িয়ে থাকে। তখনই রাইসার এক বান্ধবী আসে। কি রে রাইসা, কেমন আছিস? আর ওইটা কি আয়ান ভাইয়া? দেখতে কিন্তু জোস। দোস্ত, একটা কথা রাখবি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আর হ্যাঁ বল, রাখার মতো হলে তো অবশ্যই রাখবো। আয়ান ভাইয়াকে আমার সাথে সেটিং করিয়ে দে না প্লিজ। বান্ধবী, না করিস না। এই মেয়ের কথা শুনে রাইসার গা জ্বলে যাচ্ছে, কিন্তু মুখের মধ্যে হাসি টেনে বলে, এটা আয়ন ভাইয়া নয়, উনি আমার ফুফাতো ভাই। যাই হোক, দেখতে কিন্তু অনেক স্মার্ট, হ্যান্ডসাম। দোস্ত, আমায় ওনার নাম্বারটা দে তো। সরি দোস্ত, এটা সম্ভব নয় আমার, আর ওনার রিলেশন চলতেছে, কিছুই করার নেই। ও সরি, আমি জানতাম না, জানলে হয়তো বলতাম না। আচ্ছা তাহলে আমি আজকে আসি, পাশেই আমাদের বাসা, মাঝে মধ্যে আসিস। রাইসা একটা হাসি উপহার দেয়। তার বান্ধবী চলে যায় মনটা খারাপ করে। আসলে তার বান্ধবীর সাথে অনেকদিন ধরে যোগাযোগ ছিল না। সে শুধু রাইসার মুখ থেকে তার আয়ান ভাইয়ার কথা শুনেছিল, কখনো সামনাসামনি দেখা হয়নি। তাই তো আজকে রাতুলকে আয়ান ভেবে ফেলেছে। এর মধ্যে রাতুল এসে রাইসাকে বলল, রাইসা চলো, বাড়িতে যেতে হবে। মামি আরও অনেক আগে যেতে বলেছিল, তোমার জন্য দেরি হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি চলো। রাইসা কোনো কথা না বলে গাড়ির দিকে হাঁটতে থাকে। রাতুলও রাইসার সাথে হাঁটতে থাকে। গাড়িতে এসে বসে রাইসা রাতুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি সবসময় এরকম সেজেগুজে থাকেন কেন? সেজেগুজে থাকলাম কোথায়? এটা তো আমার অফিসের ড্রেস, আর আমি তো সব সময় অফিসে গেলে অফিসের ড্রেস পরেই যাই, বাইরের অন্য জিনিস ভালো লাগে না। চুলগুলো মাথায় নুয়ে ফেলবেন, এগুলো এভাবে দাঁড় করিয়ে রেখেছেন কেন? আচ্ছা তোমার হয়েছে কি বলো তো? আমার তখন থেকে কি আবুল তাবুল বলে যাচ্ছ? তোমার মাথা কি পুরোটাই গেছে নাকি? আমার এক বান্ধবী এসে বলতেছিল আপনার ফোন নাম্বার দিতে, আমার কাছে নেই, থাকলে হয়তো নিয়ে দিতাম। ও তাই নাকি? তাহলে নাও আমার কাছ থেকে নাম্বার, আর ফোন করে দিয়ে দাও। রাতুলের এমন কথা শুনে রাইসা রাতুলের দিকে চোখ লাল করে তাকায়। রাতুল দেখেও না দেখার ভান করে ড্রাইভ করতে থাকে। বেশ কিছুক্ষণ পর তারা চলে আসে খান বাড়িতে। কলিং বেল দিতে দেরি হয়েছে, কিন্তু দরজা খুলতে দেরি হয়নি। দরজা খুলে আয়েশা খান রাতুলকে প্রশ্ন ছুড়ল, তোকে কয়টি আসতে বলেছিলাম? একটার দিকে অফিসে একটু কাজ ছিল, সেগুলো গুছিয়ে তারপর আসতে হয়েছে। একটুকুই লেট হয়েছে, মাত্র 2টা বাজে। তোর কাছে মাত্র 2টা বাজে? সবাই তোদের দুজনের জন্য না খেয়ে বসে আছে, আর তোরা বলতেছিস মাত্র 2টা বাজে। আচ্ছা আমি এখন এসব বাদ দাও, পরের বার থেকে আর কখনো লেট হবে না। এখন চলো, না হলে আরও দেরি হয়ে যাবে। তুমি গিয়ে খাবার দাও টেবিলে, আমরা ফ্রেশ হয়ে আসছি। এটা বলে রাতুল আর রাইসা চলে যায় তাদের রুমে। রাতুল রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে বাইরে বের হয়। ততক্ষণে রাইসা নিজেও কলেজ ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখতে পায় রাতুলকে। তারা দুজনে একসাথে নিচে নেমে আসে। রাতুল গিয়ে বসে পড়ে তার বাবার সঙ্গে, আর রাইসা তার ফুপিমনির সাথে। রাইসার আম্মু আয়েশা খান রাতুলের প্লেটে বেশি করে খাবার দিচ্ছে। রাতুল বলল, মামি এত খাবার কি করে খাবো, আর দিও না তো। তোর মতো ছেলেরা এইটুকু খাবার খায়? প্লেটের খাবারটুকু তাড়াতাড়ি শেষ কর। ওইখান থেকে গরুর মাংসটা নে, খেয়ে দেখ তো কেমন হয়েছে। দেখো মামি, আমার দ্বারা আর সম্ভব না। প্লেটে যতটুকু দিয়েছো ততটুকু আপাতত শেষ করি, তারপরে না হয় দেখা যাবে। এখন আপাতত আর কিছু দিও না। ঠিক আছে, কিন্তু গরুর মাংসটা নিয়ে খেয়ে দেখ তো কেমন হয়েছে। আয়েশা খানের কথা শুনে রাইসা তার ফুপিমনিকে উদ্দেশ্য করে বলল, জানো ফুপিমনি, আমাকে একবার জিজ্ঞাসাও করেনি এটা নিব নাকি ওটা নিব, কোনো কিছু একবার সাধলো না। আর ওইদিকে দেখো আদর করে করে খাওয়াচ্ছে। চুপ করে খেয়ে যা। খেতে খেতে এই পর্যন্ত কতগুলো কথা বলেছিস, আর রাতুলকে দেখ তো, খেতে বসে একবারও কোনো আজাইরা কথা বলেনি। ঠিক বলেছ আম্মু, তোমার মেয়ে একটু বেশি কথা বলে। তোকে আবার কে কথা বলতে বললো? চুপচাপ খেয়ে যা। আয়ান আম্মুর দিকে অসহায় মুখ করে তাকিয়ে থাকে। এটা দেখে রাইসা, রাতুল এবং তার বাবা মা, সাথে আয়ানের বাবা রায়হান খানও হেসে ওঠেন।
খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। রাইসার রুমে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করার পরপরই রাতুলের চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে। তারপর রাইসা রাতুলের সঙ্গে কাটানো আজকের মুহূর্তগুলো মনে পড়তে থাকে। হঠাৎ করে তার মনে পড়ে সে এসব কী ভাবছে। তবে কি সে রাতুলের প্রেমে পড়ে গিয়েছে? এটা ভাবতেই রাইসার মুখে একটা মুচকি হাসি এসে পড়ে। তখনই রাইসার মনে পড়ে তার বান্ধবীকে বলেছিল রাতুল আর রাইসা তারা দুজনে রিলেশনশিপে আছে। এটা মনে হতেই রাইসা লজ্জা পেয়ে যায়। এমন সময় রিয়া চৌধুরী মানে রাইসার ফুপিমনির কথা কানে আসলো। উনি বলতেছেন, কি রে রাতুল, এখন আবার কোথায় যাচ্ছিস? আম্মু, আমি আসলে আমার কিছু ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাচ্ছি, যারা আর রাহুলের সঙ্গে। রাইসা রাতুলের মুখে মেয়ে মানুষের নাম শুনে তাড়াতাড়ি করে রাতুল এবং রিয়া চৌধুরীর কাছে গিয়ে বলল, ফুপিমণি, আমার না একটু বাইরে যাওয়া দরকার ছিল। এখন আব্বু আমাকে একা যেতে দিবে না, আর ভাইয়াকে বলল ভাইয়া নিয়ে যাবে না। তোমার ছেলেকে বলবে আমায় যেন নিয়ে যায় সাথে। কেন নিয়ে যাবে না? অবশ্যই নিয়ে যাবে, তুই রেডি হয়ে আয়। কিন্তু আম্মু, আমি তো আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, ওকে কিভাবে নিয়ে যাব সঙ্গে? আরে বাবা, একটু ম্যানেজ করে নে। তুই তো জানিসই আমি মেয়েটাকে কোনো কিছুতেই না করতে পারি না। আর রাইসা তো তোকে ডিস্টার্ব করবে না। রাইসাকে বলার সাথে সাথেই সে দৌড়ে তার রুমে চলে গিয়েছিল রেডি হতে। রেডি হয়ে দৌড়ে নিচে নেমে আসে। নিচে নেমে দেখতে পায় রাতুল এবং তার আম্মু সোফায় বসে আছে। রাতুল রাইসাকে দেখে সোফা থেকে উঠে বাইরের দিকে হাঁটা শুরু করে। রাইসা তার ফুপিমণিকে বলে সেও রাতুলের পেছনে পেছনে বাইরের দিকে হাঁটতে থাকে। রাতুলকে বাইকে বসে, এটা আয়ানের বাইক। বাইকে বসতে পারবে তো? বসতে না পারলে যেতে হবে না, পরে না হয় আবার নিয়ে যাবো এক সময়। আরে না, কি বলেন, আমার অভ্যাস আছে, আমি বুঝতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না। এটা বলেই রাইসা বাইকে উঠে পড়ে। রাতুল মনে মনে বলল, এই মেয়েটিকে আজকে আর রেখে যাওয়া যাবে না, সাথে করে নিয়ে যেতেই হবে। রাইসা বাইকে ওঠার পর রাতুল বাইক স্টার্ট দিয়ে চলতে লাগে। বেশ কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্টের সামনে আসে। বাইক পার্কিং করে রাতুলের সঙ্গে রাইসা রেস্টুরেন্টের ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে দেখতে পায় একটা ছেলে এবং একটা মেয়ে বসে আছে। তাদের কাছে যাচ্ছে রাতুল। রাতুল যাওয়ার পর মেয়েটা এসে রাতুলকে জড়িয়ে ধরে বলল, দোস্ত কেমন আছিস? এতদিন পর তোর সাথে দেখা হবে ভাবতেই পারিনি। তা কতদিনের জন্য এসেছিস, নাকি একেবারে জন্য চলে এসেছিস? আলহামদুলিল্লাহ ভালো। তোদের কি অবস্থা? নারী, চলে যাব আবার মামাতো ভাইয়ের বিয়েতে এসেছি, বিয়ে শেষ হওয়ার পর চলে যাব। রাহুল, তোর কি অবস্থা বল, কি করতেছিস এখন? আলহামদুলিল্লাহ ভালো রে ভাই, এই তো একটা প্রাইভেট কোম্পানিতে জব নিয়েছি। তা তোর কি অবস্থা বল, দিনকাল কেমন কাটছে? ওখানে সবগুলোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ওখানের বন্ধুদের সাথে আমার তেমন যোগাযোগ নেই। বাবার বিজনেস দেখাশোনা করার পর নিজেকেই সময় দিতে পারি না, ওদের সাথে তেমন একটা যোগাযোগ হয় না আর কি। ও, আমার মাঝে মধ্যে মেসেঞ্জারে কথাবার্তা হয়। রাইসা এতক্ষণ ধরে সব কিছু দেখছিল, সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু জারার রাতুলকে জড়িয়ে ধরাটা রাইসা মানতে নারাজ। তার কথা হলো, কেন ওই মেয়ে রাতুলকে জড়িয়ে ধরবে? জারা অনেকক্ষণ ধরে রাইসাকে খেয়াল করছিল। তারপর রাতুলকে জিজ্ঞেস করলো, রাতুল, এই মেয়েটা কে রে? ওকে তো আগে কখনো দেখিনি, বা আগে কখনো ওর সাথে কথাও বলিসনি। আরে, ও হচ্ছে আমার মামাতো বোন রাইসা, আয়ানের ছোট বোন। ও, তুমি রাইসা, আয়নের ছোট বোন। তা কেমন আছো তুমি? তোমার কথা অনেক শুনেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আসো বসো। রাতুল একটি চেয়ারে বসে। যারা ওইখানে বসতে যাবে তার আগে রাইসা গিয়ে বসে পড়ে। এটা দেখেও যারা কিছু বলল না। যারা গিয়ে রাহুলের পাশে বসে পড়ল। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর রাতুল বলল, আচ্ছা তাহলে আজকে ওকে বাড়িতে আছে, এখন দেখা হবে নিশ্চয়ই। অন্য আর একদিন বসে আড্ডা দেবো। আজকে আমার একটা জরুরি কাজ আছে, আর তোরাও আমাদের বাসায় আসিস কেমন? তাহলে আমি এখন উঠি। কতক্ষণ হলো আসলি? এখনই চলে যাবে? আর কিছুক্ষণ থেকে যা, আমরাও তো যাব, একসাথে না হয় যাব। রাতুলের হয়তো কাজ আছে, সেজন্যই চলে যাচ্ছে। জরুরি কোনো কাজ না থাকলেও অবশ্যই এখানে বসতো। ভাই, তুই আমার ব্যাপারটা বুঝতে পেরেছিস? ওকে একটু বোঝা তাহলে। আমি আসি এখন, তোরা কিন্তু যাস আমাদের বাসায়, আর বিয়েতে অবশ্যই আসবে। তোর চিন্তা করতে হবে না, আমরা অবশ্যই যাব, তাই না রে যারা? হ্যাঁ
ঠিক বলেছে রাহুল, আমরা অবশ্যই যাব বিয়েতে। তুই বললে না বললেও আয়নের বিয়ে আর আমরা যাব না? আসার সময় রাতুলা একটা হাসি দিয়ে চলে আসে। রায়শা তেমন কথাবার্তা বলেনি, কারণ জারাকে তার পছন্দ হয়নি। কেমন গায়ে পড়ে পড়ে কথা বলে। আসার সময়ও কথা বলেনি। সে খেয়াল করেছিল যারা তার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। রাইজা মনে মনে ভাবলো রাতুলকে একটা প্রশ্ন করবে, তাই রাতুলকে জিজ্ঞাসা করেই ফেললো, আচ্ছা আপনাকে পছন্দ করে সত্যি করে বলবেন। হঠাৎ এমন প্রশ্ন করলে যে, তোমার যে মাঝে মধ্যে কী হয় তুমি নিজেও বলতে পারবে না। আমি তো আরও না। যেটা বলছি সেটার উত্তর দিন। হ্যাঁ, আগে পছন্দ করতো। যখন কলেজে পড়তাম তখন আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি মানা করে দিই। তারপর আর কখনো আমাকে এই বিষয়ে কথা বলেনি। কিন্তু তুমি হঠাৎ করে এরকম কথা বললে কেন? আমার দিকে কেমন যেন দৃষ্টিতে তাকিয়েছিল, মনে হচ্ছিল কাঁচা চিবিয়ে খাবে। আমি কি ওনার প্রেমিককে নিয়ে গিয়েছি, নাকি ওনার কাছ থেকে এমনভাবে তাকিয়েছিল আমার দিকে? তুমি একটু বেশি বেশি চিন্তা করো, বুঝলে? আর এটা তোমাকে বললে লাভ নেই, এটা প্রত্যেকটা মেয়ের সমস্যা। এক লাইন দেখলে আর 2 লাইন বেঁধে বসে থাকে। আপনি কি আমাকে অপমান করতেছেন? দেখুন, আমি যা দেখেছি তাই বলেছি, আমি কিছু বাড়িয়ে বাড়িয়ে বলিনি, ওকে? আর আমি তো কথায় কথায় গিয়ে ছেলেদের গায়ে পড়ি না। কি আবুল তাবুল বকছো তুমি? এটা আমাকে মিন করে বলছো, তাই না? দেখো, আমি কিন্তু যারাকে জড়িয়ে ধরিনি, ও নিজে এসে আমাকে জড়িয়ে ধরেছে। ধরেছে তো আপনি বাধা দিতে পারলেন না? তাহলে তো আর ধরতে পারতো না। আমি আজকে বাড়িতে গিয়ে ফুপিমণিকে সব বলবো। আচ্ছা, আমার ভুল হয়েছে, এখন চুপ করো। আর এই যে নামো গাড়ি থেকে, মার্কেটে চলে এসেছি। মার্কেটে কেন? কি কিনবেন আপনি? মার্কেটে আমি নই, তুমি এসেছো। তুমি বলেছিলে তোমার কি জন্য শপিং করতে হবে। তোমার বাবা একা আসতে দিবে না, আর তোমার ভাইয়া তোমাকে নিয়ে আসবে না, তাই আমার সঙ্গে এসেছো। এখন মনে পড়েছে? ও হ্যাঁ, মনে পড়েছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। রাইজা মনে মনে ভাবতে লাগলো, এখন কি নিব? আমার তো সব কিছুই বাড়িতে আছে। বাহানা তো একটা বানিয়ে বলে ফেলেছিলাম, তখন তো আর এত কিছু ভাবিনি। এখন বাহানা যেহেতু দিয়েই ফেলেছি, তখন কোনো একটা কিছু তো কিনতেই হবে। কিন্তু কি কিনা যায়, কি কিনা যায়? আচ্ছা, শপিং মলের ভিতরে ঢুকি, তারপর দেখা যাবে। রাতুল আর রাইজা শপিং মলের ভেতরে ঢোকে। রাতুল রাইসাকে জিজ্ঞেস করলো, রাইসা কি কিনবে তাড়াতাড়ি বলো, কোন দিকে যেতে হবে চলো। আমার জন্য একটা টপস কিনবো, কাপড়ের দোকানে চলুন। রাতুল রাইজাকে নিয়ে মেয়েদের কাপড়ের দোকানের দিকে গেল। যাওয়ার পর রাইজা বলল, আমাকে একটা টপস পছন্দ করে দেন, দেখি আপনার পছন্দ কতটা ভালো। তোমার কাপড় তুমি পরবে, আমি কেন পছন্দ করে দেব? আর আমি পছন্দ করে দিলে আমার পছন্দ কি তোমার পছন্দ হবে? তোমার কাপড় তুমি পছন্দ করে নাও। আপনি এত কথা বলেন কেন? আপনাকে বলেছি আমায় কাপড় পছন্দ করে দিতে, আপনি দিবেন, তাহলেই তো শেষ। আর পছন্দের ব্যাপারটা আপনাকে কে বলল যে আমার পছন্দ হবে না? রাতুল আর কথা বাড়িয়ে রাইজার জন্য টপস দেখতে থাকে। বেশ কিছুক্ষণ দেখা দেখির পর একটা টপ তার কাছে ভালো লাগে, সেটা প্যাক করে দিতে বলে। আর 2টা শাড়ি নিয়ে নেয়, একটা রাতুলের মায়ের জন্য আর একটা রাতুলের মামির জন্য। মেয়েদের কেনাকাটা শেষ হওয়ার পর রাইজা রাতুলকে নিয়ে ছেলেদের দোকানে যায়। সেখানে গিয়ে দোকানদারকে বলল, এই যে ভাইয়া, ওনার মাপের একটা পাঞ্জাবি দেখান তো। আমার মাপের পাঞ্জাবি? কার জন্য? ও আয়নের জন্য নাকি? হ্যাঁ, এখন চুপ করে দাঁড়ান। 20টা পাঞ্জাবি দেখা শেষ, তারপরও রাইজার একটা পাঞ্জাবিও পছন্দ হলো না। অবশেষে সবার শেষে যে পাঞ্জাবিটা ছিল সেটা পছন্দ হলো এবং দোকানদারকে জিজ্ঞেস করলো সেটার প্রাইস কত। জি আপু, এটার প্রাইস 500 টাকা। এই চিনিন ভাইয়া। টাকা তুমি দিলে কেন? আমি তো দিতে পারতাম। ওই সবগুলো তো বিল আপনি দিলেন, এটার বিল না হয় আমি দিলাম। আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্য আমার নিজের টাকা কেনা এই প্রথম পাঞ্জাবি। রাতুল আর কিছু বলল না, ব্যাগগুলো নিয়ে চলে আসে গাড়িতে ব্যাগগুলো রেখে তারপর রাইজাকে নিয়ে চলে যায় ফুচকার দোকানে। রাইজা এটাই বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই রাতুল রাইজাকে নিয়ে দোকানে যায়। ফুচকার দোকানে এসে রাতুল বলল, এই যে মামা, 1 প্লেট ফুচকা দিয়েন তো। আপনি খাবেন না? না, তুমি খাও, তুমি খেতে থাকো, আমি আসতেছি। আপনি আবার এখন কোথায় যাবেন আমাকে একা রেখে? তুমি একটু ওখানে বসো, আমি ওই পাশে যাবো আর আসবো, তুমি এখন এখানে একটু থাকো। এটা বলেই চলে যায় রাতুল। রাস্তার ওই পাশে ওখানে গিয়ে ফোন করবে কাকে যেন নাম্বার খুঁজতেছিল, তখনই তার সামনে পড়ে একটা পরিবার। দেখে বোঝা যাচ্ছে বাবা মার সাথে একটা 8 থেকে 9 বছরের ছেলে।
এটা দেখে রাতুলের চোখ থেকে আপনা আপনি জল পড়ছিল। রাতুল মনে মনে বলল, চলে এসেছি তো আপনাদের কথা মতো অনেক দূরে, আপনাদেরকে তো আর ডিস্টার্ব করিনি, আপনাদেরকে ছেড়ে দিয়েছি আপনাদের মতো। তাহলে কেন আজ আবারও সামনে পড়লেন আপনারা? কেন সেই 15 বছর আগের কথা আবারও মনে করিয়ে দিলেন? আমি তো চাইনি 15 বছর আগে আমার সঙ্গে কি হয়েছিল সেগুলো ভাবতে, কিন্তু আপনারা তো আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। রাতুল ফোনটা পকেটে পরে রাস্তার একপাশে এসে ফুচকাওয়ালা মামাকে বিল দিয়ে রাইসাকে নিয়ে গাড়িতে উঠে বসে। তারপর ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করে বাসায় চলে আসে। রাস্তায় অনেকবার রাইসা জিজ্ঞেস করেছিল কি হয়েছে, কিন্তু রাতুল কোনো কথারই উত্তর দেয়নি। রাইসার একটু মন খারাপ হয়, কারণ ফুচকাগুলো পুরোটা শেষ করতে পারেনি। বাড়িতে এসে কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে রাতুল সোজা চলে যায় তার রুমে। রাতুলে যাওয়ার দিকে রাইসা অবাক চোখে তাকিয়ে থাকে, ভাবতে থাকে ওনার আবার কি হলো? একটু আগেও ঠিক ছিল, রাস্তার ওই পাশ থেকে ফিরে এসে এমন করতেছে। এটা তো ফুপিমণিকে জানাতে হবে। রাইসা গাড়ি থেকে শপিং ব্যাগগুলো বের করে তার রুমে রেখে চলে যায় তার ফুপিমণির রুমে। আসতে পারি ফুপি? তোকে কতবার বলেছি আমার রুমে আসতে হলে কোনো পারমিশন নিতে হবে না। তোর মাথায় কি কথা ঢোকে না নাকি? মাথার মধ্যেই কবর নিয়ে ঘুরিস? আচ্ছা ঠিক আছে, এখন থেকে মনে থাকবে। তোমার হনুমান ছেলেটা কি করেছে জানো? আজকে শপিং শেষ করে আসার সময় আমাকে ফুচকার দোকানে নিয়ে যায়। আমাকে 1 প্লেট ফুচকা কিনে দিয়ে বলল রাস্তার ও পাশ থেকে আসতেছে। ওই পাশে গিয়ে কিছুক্ষণ পর এসে আমার ফুচকার বিল দিয়ে আমাকে নিয়ে সোজা চলে আসে। আমাকে পুরো ফুচকাটাও খেতে দেয়নি। গাড়িতে অনেকবার জিজ্ঞাসা করেছি কি হয়েছে, কিন্তু কোনো কথাই বলেনি। তোমার ছেলে ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করে তারপর বাসায় এসেছে। বাসায় এসেও কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে সোজা তার রুমে চলে গিয়েছে। আমাকে একবার বলেও যায়নি। রাইজার কথা শুনে রিয়া চৌধুরী একটু টেনশনে পড়ে যায়। তারপর তাড়াতাড়ি করে রাতুলের রুমের সামনে চলে যায়। রাতুলের রুমের দরজাতে ধাক্কা দিতে থাকে, কিন্তু রাতুল দরজা খুলতেছে না। কিছুক্ষণ পর রাতুল দরজা খুলে দেয়। তারপর রিয়া চৌধুরী রাতুলের ঘরে ঢুকে দেখতে পায় রাতুলের চোখ ফুলে লাল হয়ে আছে। যে কেউ দেখে বুঝতে পারবে ছেলেটা রাগ নয়তো কান্না করে চোখ দুটো ফুলিয়ে লাল হয়ে গিয়েছে। কি দেখেছিস আমাকে বলবি না? ওই লোকটা আর ওনার স্ত্রীর সাথে মনে হয় ওনাদের 8 থেকে 9 বছরের একজন ছেলে হবে। তাদের দেখতে পেয়েছি আজকে শপিং মলের নিচে। আমি তো ওনাদের সামনে যেতে চাইনি, তাহলে ভাগ্য কেন আমাকে আবারও ওদের সামনে এনে ফেলেছে? বাবা, এটা একটা দুঃস্বপ্ন ভেবে মাথা থেকে ছেড়ে ফেলে দে। তোকে আর ওদের সামনে যেতে হবে না। আম্মু মনকে বোঝালেই তো আর মন বুঝতে চায় না। মন তো জানে সত্যিটা কি, তারপরও নিজের মনকে বল কীভাবে বোঝায়। আমি দোয়া করি ওনার মতো বাবার জন্য এই পৃথিবীতে আর কারো না হয়। এইভাবে বলতে হয় না বাবা, গুরুজনদের কখনো অমঙ্গল চাইতে নেই। তোকে তো আমি সেই শিক্ষাই দিয়েছি। হ্যাঁ আম্মু, তোমার জন্য আজ পর্যন্ত আমি এই লোকটাকে কোনো কিছু বলিনি, আর সামনেও বলবো না। ওনার থেকে আরও অনেক দূরে চলে যাব, কখনো যেন ওনার ছায়ার সামনেও পড়তে না হয়। রাতুল, এখন একটু ঘুমিয়ে নি, ভালো লাগবে। দেখি শুয়ে পড় তো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, শুয়ে পড়। রাতুল বিছানায় শুয়ে পড়ে। রিয়া চৌধুরী রাতুলের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিতে থাকে, আর রাতুল নিশ্চিন্তে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টায় থাকে। অপর পাশে দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে রাইসা সবটাই শুনতে পেয়েছে। স্যার মনে প্রশ্ন জাগে অনেক, সেই সব প্রশ্নের উত্তর কে দিতে পারবে? একমাত্র তার ভাই, এছাড়া আর কোনো উপায় নেই এসব কিছু জানার। রাইসা চলে যায় তার ভাইয়ের কাছে। তার ভাইয়ার রুমে গিয়ে দেখতে পায় তার ভাইয়া তার ভাবির সাথে কথা বলতেছে। রাইসাকে দেখে আয়ান ফোন কেটে রাইসার কাছে আসলো। তারপর রাইসাকে জিজ্ঞেস করলো, রাইসা, কিছু বলবি নাকি এই সময় রুমে আসলে যে? ভাইয়া, তোমাকে আমার কসম, যা যা জানো সব কিছু বলবে। আমি যা জিজ্ঞাসা করব। কি বিষয়ে জিজ্ঞাসা করবি আগে বল দেখি, আমি জানি কিনা। জানলে অবশ্যই বলবো। রাতুল ভাইয়ের সঙ্গে 15 বছর আগে কি ঘটেছিল সব কিছু বলবে আমায়। রাইসার কাছে এমন প্রশ্ন আশা করেনি আয়ান। আয়ান ভেবেছিল অন্য কোনো প্রশ্ন করবে, কিন্তু এই প্রশ্ন যে করে বসবে সেটাও তার মাথায় আসেনি। আয়ান কিছু বলতে যাবে তার আগে রাইসা থামিয়ে দিয়ে বলল, ভাইয়া যা বলবে ভেবেচিন্তে বলবে। আমি কিন্তু আমার কসম দিয়েছি তোমাকে, মনে রেখো।
রাইসার কাছে এমন কথা শুনে আয়ান থমকে যায়। সেভাবে 2 দিন আগে আর পরে রাইসা তো এই বিষয়ে জানতেই পারবে। আজকেই বলে দিলে না হয়, আগে জানলে কি আর হবে এমন। আয়ান বলতে শুরু করে, ফুপা ফুপি রাতুলের আসল মা বাবা না। রাতুলের বাসা নরসিংদীতে। রাতুলের পরিবারে রাতুলের বাবা আর রাতুলের মা ছিল। তখন মাত্র রাতুলের জন্ম হয়। রাতুলের জন্ম হওয়াতেই তার মা বাবা অনেক খুশি ছিল। রাতুলের জন্মের কিছুদিন পরে রাতুলের দাদা মারা যায়। তখন মাত্র রাতুলের বয়স ছিল 4 থেকে 5 বছর। তার মা বাবা ভালোবেসে বিয়ে করেছিল। সেজন্যে নানুর বাসার মানুষরা তার বাবা মাকে মেনে নেয়নি। কারণ রাতুলের নানুর বাড়ি ছিল রাতুলদের বাড়ি চেয়ে অনেক ধনী। রাতুলের নানা সবসময় চেয়েছিলেন ওনার মেয়ে বড় পরিবারের বিয়ে হবে, কিন্তু রাতুলের মা রাতুলের বাবাকে ভালোবাসত বলে তার পরিবার ছেড়ে রাতুলের বাবার সঙ্গে চলে এসেছিল। তখনও তাদের ফ্যামিলিতে খুব ভালো দিন যাচ্ছিল। রাতুল যখন 8 বছর বয়স হয়, যখন সে ক্লাস 3-তে পড়ে, তখনই তাদের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। যে ঘূর্ণিঝড়ে তাদের পুরো পরিবার ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। রাতুলের যখন 8 বছর বয়স, তখন তার বাবা বলেছিলেন ওনার একটা মেয়ে চাই, কিন্তু রাতুলের জন্মের সময় কোনো এক কারণে রাতুলের মা আর কখনো সন্তান জন্ম দিতে পারবেন না। এটা জেনে রাতুলের বাবা রাতুলের মাকে অনেক অপমান অপদস্থ করে। রাতুলের বাবা এটাও বলেছিল যে 3 মাসের ভেতরে সে আরেকটা বিয়ে করবে। এই কথা শুনে রাতুলের আম্মু রাতুলের আব্বুর পায়ে পড়ে কান্নাও করেছিল। তাও রাতুলের আব্বু একটু মায়া হয়নি, বরং রাতুলের আম্মুকে লাথি মেরে ফেলে দিয়েছিল। ওইসব কিছুতেই রাতুল দেখতে পেয়েছিল। রাতুলের আম্মু কান্নাকাটি করত। কেউ কিছু বুঝতে না পারলেও রাতুল ঠিকই বুঝতে পারত তাদের বাড়িতে তারা 3 জন ছাড়া আর কোনো মানুষ ছিল না। রাতুলের আম্মুর কান্না দেখে মাঝে মাঝে রাতুলও কান্না করত। এরই মাঝে হঠাৎ করে একদিন রাতুলের বাবা বিয়ে করে নিয়ে আসে অন্য এক মহিলাকে। এটা দেখে রাতুলের মা অজ্ঞান হয়ে যায়। তারপর রাতুলের আম্মুকে সুস্থ করে তোলার পর রাতুলের আব্বু বলল, যদি এখানে থাকার হয় তাহলে ওনার নতুন বউ যা বলবে তা শুনে থাকতে হবে, আর না হলে যেখানে মন চায় সেখানে চলে যেতে পারে। এটা শুনে রাতুলের মা নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। আর রাতুল বাইরে থেকে অনেক কান্না করে, কিন্তু তারপরও রাতুলের আম্মু দরজা খোলে না। রাতের বেলা যখন রাতুলের আব্বু দরজা ভেঙে ভেতরে ঢুকে, তখন দেখতে পায় রাতুলের আম্মু আত্মহত্যা করেছে। এটা দেখে রাতুল জ্ঞান হারিয়ে ফেলে। রাতুলের যখন জ্ঞান ফেরে, তখন দেখতে পায় তার আম্মুকে কাঁধে করে নিয়ে যাচ্ছে কবর দেওয়ার জন্য। এই পুরো 8 ঘন্টা তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। এটা দেখে রাতুল আরও কান্না করা শুরু করে দেয়। তখন পাশের বাসার বড় ভাইয়ারা এসে রাতুলকে সামলে নেয়। রাতুলের মা মারা যাবার পর রাতুলের নানুর বাসার লোকদেরকে জানানো হয়, কিন্তু ওনারা কেউই আসেনি। তারপর থেকে রাতুল তার নানুর বাসার লোকজনদেরকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করতে থাকে। আর এইদিকে তার সৎমা তাকে দিয়ে বাড়ির সকল কাজ করাতো। যদি রাতুল না করত তাহলে খুব মারত। আর রাতুলের বাবা বাড়িতে আসলে ওনাকে মিথ্যা কথা বলে রাতুলকে মার খাওয়াতো। একদিন রাতুলকে মারতে মারতে রাতুলের বাবা বলল, তুই মরতে পারিস না? তোর মা তো কবে মরে গিয়েছে, তাহলে তুই বেঁচে আসিস কেন? তুইও চলে যা তোর নানুর বাসায়, আমাকে মুক্তি করে চলে যা, যেখানে 2 চোখ যাই। কেন পড়ে আসিস, আমাদেরকে জ্বালাচ্ছিস? আজকে পর থেকে তোকে যেন আর বাসায় না দেখতে পাই। এইসব বলে রাতুলের বাবা রাতুলকে অনেক মারধর করে। এইসব কথা আবার রাতুলের নানু বাড়ির মানুষ জানতে পারে। ওরা জানতো না যে তাদের মেয়ের একটা ছেলেও আছে। তারা যখন জানতে পেরেছিল তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সেদিন রাতের বেলায় রাতুল বেরিয়ে পড়ে নিজের বাসা থেকে এক অজানা গন্তব্যের দিকে, যেখানে রাতুলকে কেউ চিনে না। রাতুলের নানু বাড়ির বাসার লোকজন রাতুলকে সকালবেলা নিতে আসে, কিন্তু পায়নি রাতুলকে। তখন রাতুলের বাবাকে রাতুলের নানা থ্রেট দিয়ে গিয়েছে, যদি ওনার নাতির কিছু হয় তাহলে এইখানে রাতুলের বাবাকে পুঁতে ফেলে দেবে। রাতুল যখন রাত 10টার সময় রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই তার সামনে পড়ে একটা লোককে 3 জন লোক মিলে মারতে চাচ্ছে। তখনই রাতুল কাছে পড়ে থাকা একটা রড দেখে। সেটা হাতে নিয়ে 2 জন লোককে একজন একজন করে মেরে দাও, আর বাকি একজনকে ওই লোকটা তখন রাতুলকে নিয়ে ওই লোকটা একটু দূরে এসে জিজ্ঞাসা করলো, এত রাতে একা একা এই রাস্তায় কি করছেন? রাতুল ওনাকে সবকিছু খুলে বলে, রাতুলের জীবনে ঘটে যাওয়া সবকিছু শুনে লোকটা রাতুলকে সাথে করে নিয়ে যায়।
সেই লোকটা আর কেউই নয়, রাজীব চৌধুরী, মানে আমাদের ফুপা। বাবার থেকেও না থাকার মতো। সৎমায়ের অত্যাচার সবকিছু তার ছোটবেলার জীবনে প্রভাব পড়েছে। রাতুলকে রাজীব চৌধুরী বাসায় নিয়ে এসে সবকিছু রাতুলকে তাদের সন্তান হিসেবে পরিচিত করে দেয় এবং সব জায়গায় রাতুলের বাবার নাম হিসেবে রাজীব চৌধুরী এবং রিয়া চৌধুরীর নাম দেয় মা হিসেবে। রিয়া চৌধুরীর কোনো সন্তান ছিল না বলে রাতুলকে বলেছিল যে মা ডাকতে। রাতুল মা হারিয়ে গিয়েছিল, সেজন্য রাতুল তাকে মা ডাকতে রাজি হয়ে যায়। আয়ান কথাগুলো বলে রাইজার দিকে তাকিয়ে দেখলো রাইজা কান্না করতেছে। আয়ান জিজ্ঞেস করলো, কি রে পাগলি, কান্না করছিস কেন? রাতুল ভাইয়া এত কষ্ট করেছে ছোটবেলা, আর আমি কিছু না জেনেই ওনাকে কত কিছু বলেছি। চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। এখন যা, আমি একটু তোর ভাবির সাথে কথা বলবো। রাইজার কোনো কথা না বলেই নিজের রুমে চলে আসে। আয়ান আবারও তার হবু বউকে কল দিয়ে কথা বলতে থাকে। আর এদিকে রিয়া চৌধুরীর কোলে রাতুল পরম যত্নে ঘুমাচ্ছে, আর রিয়া চৌধুরী চোখের পানি মুছে মুছে রাতুলের দিকে তাকিয়ে আছে। রিয়া চৌধুরী মনে মনে বললেন, আমি যে তোর খালামণি হই রে পাগল, আমাকে কি তুই মেনে নিবি? আমাকে কি ক্ষমা করবি রে? তোর ছোটবেলাটা যে নিজের হাতেই শেষ করে দিয়েছি, কি করবো বল? বাবার যে নিষেধ ছিল রে, আমরা চেয়েও কিছু করতেই পারিনি। রাইসা ঘরে গিয়ে শুয়ে পড়ে। রাত যখন 9টা বাজে তখন রাতুলকে রিয়া চৌধুরী ডেকে তোলেন। রাতুল ঘুম থেকে উঠে চলে যায় ওয়াশরুমে, ফ্রেশ হয়ে আসে। তারপর রিয়া চৌধুরী রাতুলকে ওনার সঙ্গে করে নিচে নিয়ে যায়। রিয়া চৌধুরী যাওয়ার কিছুক্ষণ পর রাইসা ঘর থেকে বেরিয়ে আসে। নিচে এসে রাতুলকে দেখতে পায়। রাতুলের যেন মন খারাপ, সেটা যে কেউ দেখে বুঝতে পারবে। রাইসা গিয়ে তার আব্বুর পাশে বসে পড়ে, কিন্তু চোখ তার রাতুলের দিকে। খাওয়ার সময় রাতুলের ফোনে একটা কল আসে। রাতুল ফোনটা হাতে নিয়ে দেখতে পায় সৈকত কল করেছে। রাতুল ফোনটা রিসিভ করার পর সৈকত ওই পাশ থেকে বলতে লাগলো, বস, আজ রাত 1টায় জাহিদ 50টা মেয়েকে মালয়েশিয়া পাচার করবে, আমাদের কাছে খবর এসেছে। রাতুল চৌধুরী এই কথা শুনে খাবার টেবিল থেকে উঠে একটু দূরে গিয়ে সৈকতকে বলল, সৈকত, আমাদের যত লোক আছে সবাইকে তৈরি হতে বল। আজকে ওদের একটা খেয়েও যেতে দেব না, সবগুলোকে ওখানেই পুঁতে রেখে দেব। আমি আসছি একটু পর। ঠিক আছে বস, আমি এই দিকটা সবাইকে রেডি করতেছি, সাবধানে আসবেন পরে। রাতুল চৌধুরী ফোন কেটে আবারও খাবার টেবিলে যায়। ওখানে যাওয়ার পর রাতুলের আম্মু জিজ্ঞেস করলেন, খাবার রেখে কোথায় চলে গিয়েছিলি? আমার একটা ফ্রেন্ড কল দিয়েছিল, বলে যে কালকে ইমার্জেন্সি দেখা করার জন্য। এখন কি তুই বাইরে যাবি? তাহলে আসবি কখন? এখন তো প্রায় 9:30টার দিকে। আম্মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক টাইমে চলে আসবো। যেখানে যাও না কেন তাড়াতাড়ি বাসায় চলে আসবে, মনে থাকে যেন। রাতুল ঠিক আছে বলে খাবার খাওয়া শেষ করে তার রুমে চলে যায়। রুমে গিয়ে তার লাগেজ থেকে শর্ট গানটা পেছনে গুজে নেয়। রাত 10টার দিকে রাতুল বাসা থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ ড্রাইভ করার পরে আগের সেই বিল্ডিংটাতে চলে আসে। ভেতরে যাওয়ার পর সৈকত এগিয়ে এসে বলতে লাগলো, বস, আপনি চলে এসেছেন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি, এখন চলো। আর সকলে রেডি আছে তো? জি বস, সকলেই রেডি আছে, কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো। সবার হাতে রাইফেল দিয়েছে তো, ওখান থেকে যেন একটু বেঁচে ফিরতে না পারে। জি বস, আপনার কথা মতোই সব কিছু করেছে। রাতুলের টিমে প্রায় 30 থেকে 40 জন লোক, সবার হাতে একটা করে রাইফেল প্লাস একটা করে ছুরি। যখন বুলেট শেষ হয়ে যাবে তখন যেন ছুরি কাজে আসতে পারে। সকলে মিলে 8টা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাতুলের গাড়িতে সৈকত আর 2 জন লোক। বেশ কিছুক্ষণ পর তারা চলে আসে একটা জঙ্গলের সামনে। এখানে আসার পর সৈকত বলল, বস, আমাদেরকে এখানেই দাঁড়াতে হবে, আর একটু সামনে গোডাউন, সেখানে গাড়ির শব্দ শোনা গেলে তারা বুঝতে পেরে যাবে, তাই আমাদেরকে এখান থেকেই নেমে হেঁটে যেতে হবে। ঠিক আছে, তাহলে সকলকে বলো নেমে যেতে গাড়ি থেকে। আর তোমাদেরকে তো আমি টিম বানিয়ে দিয়েছি, তোমরা তোমাদের টিমের লিডার যা বলবে সেটা মেনে চলবে। আশা করি এখন তোমরা চারদিক থেকে ঘিরে ফেলো গোডাউনটা। রাতুলের কথা মতো সকলে চলে যায় নিজ নিজ গন্তব্যে। 8টা টিম করে দিয়েছে রাতুল। সেই টিম অনুযায়ী 8টা টিম গোডাউনের চারপাশ দিয়ে ঘিরে রেখেছে এবং 10 জন লোক ভেতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যখন ভেতরে গিয়ে তারা বলবে চলে আসতে,
তখন বাইরের টিমগুলো ভেতরে চলে আসবে। রাতুলরা যখন ভেতরে ঢোকে তখন দেখতে পায় জাহিদ এবং তার লোকজন মিলে মেয়েদেরকে কিছু একটা ইনজেকশন পুশ করছে। এটা দেখেই মনে হচ্ছে তার ড্রাগস দিচ্ছে। এটা দেখে রাতুল সহ্য করতে না পেরে জাহিদের হাতে গুলি করে দেয়। শুরু হয়ে যায় তাদের গোলাগুলির। একজন বলল যে বাইরের টিমগুলোকে ভেতরে চলে আসার জন্য। তারা সকলে এসে ভেতরে চলে আসে এবং জাহিদের লোকের সংখ্যা ছিল প্রায় 15 জন। যেহেতু রাতুলদেরকে বেশি কষ্ট করতে হলো না, কারণ রাতুলের লোক সংখ্যা ছিল 40 জন, সাথে রাইফেল ছিল। জাহিদের 15 জন লোককে মেরে ফেলা হয় এবং জাহিদকে আহত করা হয়, আর মেয়েগুলোকে একজন একজন করে গাড়িতে নিয়ে বসায়। রাতুল সৈকতকে বলল, সৈকত, তুমি মেয়েগুলোকে চিকিৎসার ব্যবস্থা করো তাড়াতাড়ি, আর পুলিশকে ইনফর্ম করে দাও। তোমরা মেয়েগুলোকে নিয়ে হসপিটাল থেকে যাও, আমি ওকে সামনে নিচ্ছি। বস, আমি এখন এখানে থাকি, ওরা না হয় মেয়েগুলোকে নিয়ে হসপিটালে নিয়ে যাক। আমি তোমাকে বলতেছি যেতে যাও, মেয়েগুলোকে তাড়াতাড়ি চিকিৎসা করানোর প্রয়োজন, না হলে এদের উপরে ড্রাগসের প্রভাব পড়বে। অলরেডি মনে হয় পড়া শুরু হয়ে গিয়েছে। এদের কথার মাঝখানে জাহিদ হুঙ্কার করে বলে উঠল, রাতুল, তুই কাজটা ঠিক করলি না, আমার কাজে বাধা দিয়েছিস, এর ফল তোকে দিতেই হবে। তোর বাপ মামা তোকে কাউকে ছাড়বো না। আজকে এখান থেকে তুই আর বেঁচে ফিরতে পারবি না। এটা আমার রাজ্য, যেখানে আমার পারমিশন ছাড়া কেউ ঢুকতেও পারে না আর কেউ বের হতেও পারে না। তোর পটর পটর করা বন্ধ কর, তোকে এখানে আজকে পুঁতে রেখে যাব, দেখে কে আটকায়। তোর কত বড় কলিজা, তোকে না করার পরও তুই আব্বু আর মামার উপর অ্যাটাক করেছিলি। সৈকত, তোমাকে কি বলেছি, মেয়েগুলোকে নিয়ে তাড়াতাড়ি যাও, আমি এই দিকটা সামলে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। রাতুলের কথা শুনে সৈকত বের হতে চায়, আবারও ফিরে এসে তাদের দলের 2 জন লোককে রাতুলের সঙ্গে রেখে যায়। তারপর সৈকত চলে যায় মেয়েগুলোকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে। তোমরা এখানে যে, তোমাদেরকে না বলেছি চলে যেতে? সৈকত ভাই বলেছে বস আপনার সাথে থাকতে। সৈকত ভাই এটা বলে চলে গিয়েছে। রাতুল চৌধুরী আর কিছু বলল না, জাহিদের দিকে এগিয়ে গেল। তারপর বলতে লাগলো, তোকে এতবার না করার পরও তুই মেয়েদের বাংলাদেশ থেকে পাচার করে দিচ্ছিস। এতদিন তোকে আমি ওয়ার্নিং দিয়ে এসেছিলাম, আজকে আর সেটা হচ্ছে না। আজকে সোজা তোকে উপরে পাঠিয়ে দিব। এটা বলে রাতুল জাহিদের দিকে বন্দুক তাক করে। এটা দেখে জাহিদ হাসতে হাসতে বলল, পিছনে তাকিয়ে দেখ তোর দলের লোকেরা। রাতুল চৌধুরী পিছনে তাকিয়ে দেখে তার দলের যে 2 জন লোক এখানে ছিল তারা রাতুলের দিকে রাইফেল তাক করে দাঁড়িয়ে আছে। রাতুল কিছু বলতে যাবে, তার আগেই জাহিদ বলল, কি চমকে উঠলি তো? এরা আমারই লোক ছিল কি এখনো আছে। আমি ওদেরকে তোর দলে পাঠিয়েছিলাম, কিন্তু আফসোস তারা আমাকে আজকে এখানে তোরা আসবি সেই খবরটা দিতে পারেনি। তবে এত কথা না বলে এখন তোর মাথার খুলিটা উড়িয়ে দিব। তারপর তোর বাপ আর তোর মামা তোর জন্য এতদিন এই বুড়ো দুটাকে মারতে পারিনি। যতবার চেষ্টা করেছি ততবারে তুই মাঝখানে এসে সব বিগড়ে দিয়েছিস। আর আজকে বেশি কথা বলবো না, এখন তোকে উপরে পাঠিয়ে দিই, কি বলিস? উপরে ভালো থাকিস। এটা বলে জাহিদ রাতুলের মাথায় বন্দুক ঠেকায়। তখনই পেছন থেকে জাহিদের মাথার মধ্যে গুলি করে, আর সাথে সাথে জাহিদ পড়ে যায়, আর পেছনে 2 জনকেও গুলি করে দেয়। রাতুল পিছনে তাকিয়ে দেখে তার বাবা আর মামা দাঁড়িয়ে আছে। তার বাবা রাতুলের সামনে এসে বলতে লাগলো, এখানে আসবি বলে আসবি না? যখন তোর কাছে ফোন এসেছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম এমন কিছু ঘটবে, তাই আমি সৈকতকে ফোন করে সব কিছু জেনে নিই। তুই আমাদেরকে না বলে চলে এসেছিস, একবার কি আমাদের কথা চিন্তা করলি না? রায়হান খান কথা বলতেছিল, ঠিক সেই সময় জাহিদের হাতে থাকা পিস্তলটা দিয়ে রায়হান খানের দিকে তাক করে। এটা আবার রাতুল দেখতে পায়। রাতুল তাড়াতাড়ি করে রায়হান খানকে সরিয়ে দেয়। রায়হান খান তো বেঁচে যায়, কিন্তু রাতুলের ডান হাতে এসে গুলিটা লাগে। রাতুলের গুলিটা লাগার পর রাতুলের বাবা এবং মামা তাড়াতাড়ি করে রাতুলকে ধরে হসপিটালে নিয়ে যায়। রাতুলকে হসপিটালে নিয়ে যাওয়ার আগে রায়হান খানের পিস্তলে থাকা যতগুলো বুলেট ছিল সবগুলো জাহিদের মাথায় ঢুকিয়ে দেয়। রাত যখন 1:30টা প্রায়, তখন রায়হান খান, রাজীব চৌধুরী এবং রাতুল চৌধুরী বাড়িতে প্রবেশ করে। রায়হান খানের কাছে বাড়ির ডুপ্লিকেট চাবি থাকায় কলিং বেল দিতে হয়নি, কিন্তু দরজা খুলে সোফায় দেখতে পায় রাইসা বসে আছে। রাতুলের হাতে ব্যান্ডেজ দেখে রাইসা দৌড়ে আসে। হাতে কি হয়েছে?
ব্যান্ডেজ কেন? মামুনি, তুমি এত রাতে না ঘুমিয়ে এখানে কি করতেছ? আমি কি বলেছি? আপনাদেরকে উনি কিভাবে ব্যথা পেল? হাতের মধ্যে কি হয়েছে? তেমন কিছু হয়নি মামনি, একটু ব্যথা পেয়েছে। রায়হান খান রাজীব চৌধুরীকে চোখের ইশারায় বোঝালো আমাদের এখানে না থাকাটাই ভালো। রায়হান খানের কথায় রাজীব চৌধুরী চলে যায় ওনার রুমে। রায়হান খান নিজের রুমে চলে যায়। রাইজা রাতুলকে ধরে ধরে রাতুলের ঘরে নিয়ে যাচ্ছে। রাতুল বলল, আমি ঠিক আছি তো রাইসা, আমার কিছু হয়নি, আমি যেতে পারবো। হ্যাঁ, তা তো দেখতে পাচ্ছি। কতটা ঠিক আছেন আপনি। এখন চুপচাপ কথা না বলে থাকুন তো। রাইজা রাতুলকে রাতুলের রুমে নিয়ে যায়। রাতুলকে বেডে শুইয়ে দিয়ে রাইজা রাতুলের পাশে শুয়ে পড়ে। এটা দেখে রাতুল উঠে বসে পড়ল। রাইসা, কি করতেছো তুমি? এখানে শুয়ে আছো কেন? তোমার রুমে যাও। রাতে আপনার অনেক কিছু দরকার হতে পারে, তাই আমি এখানে থাকবো। এখন কথা না বলে শুয়ে পড়ুন তো। রাইসা, তুমি কি বলতেছো? তোমার মাথায় কোনো সমস্যা হয়নি তো? আমি ঠিক আছি, এখন চুপচাপ শুয়ে পড়ুন। রাতুলের খুব ঘুম পেয়েছিল, তাই আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ে মাঝখানে কোলবালিশ দিয়ে। রাতুল ঘুমিয়ে যাওয়ার পর রাইজা রাতুলের রুম থেকে চলে যায়। রাতুল শুধু ঘুমের ভান করেছিল। রাইজা যখন নিজের রুমে চলে যাচ্ছিল তখনও রাতুল সজাগ ছিল। পরের দিন সকালে রাতুলের এমন অবস্থা যখন রাতুলের আম্মু দেখতে পায়, তখন ওনারা রাতুলের আম্মু এবং মামি অনেক কান্নাকাটি করে। শেষমেশ রাতুলের আম্মু সিদ্ধান্ত নেয় রাতুলকে এবার বিয়ে করিয়ে তারপর মালয়েশিয়াতে ব্যাক করবে। রাতুলের বিয়ের কথা শুনে রাইজার মনের ভেতর ঝড় উঠে যায়। মনে হচ্ছে তার বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। রাইসা সহসা করে জিজ্ঞেস করে ওঠে, ফুপি, ওনার জন্য কি মেয়ে দেখে রেখেছো? না মানে এত তাড়াতাড়ি কোথায় মেয়ে পাবে? মেয়ে আমি আগে থেকেই দেখে রেখেছিলাম ওর জন্য, ওর বউ করবো বলে। এখন হয়তো সেই সময় চলে এসেছে। আমিও ওর বাবা মার সঙ্গে খুব তাড়াতাড়ি কথা বলে রাতুলের বিয়েটা সেরেই ফেলবো। ফুপি, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, সরাসরি বলে দিচ্ছি আমি রাতুল ভাইয়াকে ভালোবাসি। আর ওনাকে যদি না পাই, আমি কিন্তু বলে দিচ্ছি আমি সুইসাইড করে নিব। রাইজার এমন কথা শুনে সকলে উচ্চস্বরে হেসে ওঠে। তারপর রিয়া চৌধুরী বললেন, আরে গাধি, তোকে তো আমার রাতুলের জন্য সেই ছোটবেলা থেকেই পছন্দ করে রেখেছি। তোর সুইসাইড করতে হবে না, পাগল একটা। রিয়া চৌধুরীর কথা শুনে রাইজা লজ্জা পেয়ে যায়। এখানে আর বসে না থেকে সোজা দৌড়ে তার রুমে চলে যায়। দেখতে দেখতে 15 দিন হয়ে যায় রাতুলদের বাংলাদেশে আসার। আজকে আয়ান আর রাতুলের বিয়ে, তাই রাতুল আর আয়ান এক বাসা থেকে যাবে। রাইসা আর তার ভাবি কমিউনিটি সেন্টারে বসে আছে রাতুল এবং আয়ানের অপেক্ষায়। অবশেষে তাদের 4 জনের বিয়েটা হয়ে যায়। আর রাতুল যে মাফিয়া, এটা রাতুলের বাবা আর মামা ছাড়া আর কেউ জানে না। রিয়া চৌধুরী আর কখনো বলবে না যে রাতুলের খালামণি। রিয়া চৌধুরী রাতুল তাকে মা বলে ডাকে, এটাই ঠিক আছে। আর কিছু জানতে হবে না রাতুলের।